সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1142তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ ইয়াসিনের জীবনের তাজ্জব হয়ে যাওয়ার মতো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল জিনের বাদশা সেজে করে 7 বিয়ে। জিনের বাদশা সেজে এক যুবক 7 বিয়ে করে। আমি গল্পটা পড়ার পরে তাজ্জব হয়ে গেলাম এবং এই গল্প পড়ে আমি যেটা বুঝলাম, এই পৃথিবীতে প্রত্যেকটা খারাপ মানুষের মাঝে একটা ভালো মন লুকিয়ে থাকে। এই মানুষটা ঠিক যতটা খারাপ হয় তার ভিতরের মনটা ঠিক ততটাই ভালো হয়। আমরা যদি ওই খারাপ মানুষের মনটাকে টাচ করতে পারি তবে এই মানুষটাকে আমরা খুব সহজে ভালো করে ফেলতে পারি। আমি কথাগুলো কেন বললাম, আপনি গল্পটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন যে প্রতারণা করতে করতে এই মানুষটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে প্রায় বহু বছর ধরে সে এই প্রবলেমটা, এই সমস্যাটার সম্মুখীন আছে এবং এই সমস্যা থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ছেলে ইয়াসিনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ইয়াসিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার মোহাম্মদ ইয়াসিন হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আসলে উচ্চ মধ্যবিত্তর বলা যায় না, আমাদের পরিবারটা নিম্ন মধ্যবিত্ত বলা চলে। আসলে আমি খুব ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি। আমার বয়স যখন অনেক কম, ওই মুহূর্তে আমার আব্বা মারা যায়। আমার বাবা ছিলেন একজন প্রবাসী। আমার বাবা সৌদি আরবে থাকতো এবং বাবা যখন সৌদি আরবে থাকতো তখন আমাদের পারিবারিক অবস্থাটা অনেকটা ভালো ছিল। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না, আমরা অনেকটাই ভালো ছিলাম। কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের পরিবারটা অনেক অংশেই ভেঙে পড়ে। কিন্তু ওই মুহূর্তে আমার বড় ভাইয়েরা সংসারের হাল ধরে এবং বাবা জীবিত থাকতেই আমার বড় বোনের বিয়ে শাদীর কথাবার্তা বলে রাখে একটা ভালো পরিবারে। তো সেই দুলাভাই, মানে আমার বোনের কাছে যাকে বিয়ে দিব, উনি আমার ভাইদেরকে লাইন করাই দেয়, ব্যবসা বাণিজ্য ধরাই দেয়। এই জন্য আসলে আমরা খুব বেশি একটা অভাবে পড়ি না। যাই হোক, ওই থেকে আমাদের পরিবারটা চলতেছিল। কিন্তু আমার ভাই বোনরা যদিও ভালো হয়ে থাকে, পরিবারের সবচেয়ে ছোট ছেলে হওয়ার কারণে আমি ছোটোবেলা থেকে একটা নষ্ট জীবনযাপন করছি। মানে আমি কোনোভাবে কোনো কিছু মানি না, না আমার মাকে মানি, না আমার দাদিকে মানি, না আমার বড় ভাই বোনদেরকে মানি। আমার যখন যেটা করতে মন চায় আমি সেটাই করি। আমি বনে বাজারে ঘুরে বেড়াই, বন্ধু বান্ধবের সাথে দুষ্টুমি করি, শয়তানি করি এবং যা যা করা দরকার দুষ্টুমির শীর্ষস্থানে আমি পৌঁছে যাই। এরকমভাবে ফাইজলামি শয়তানি করতে করতে একটা পর্যায়ে আমি বড় হই এবং আমি যখন মোটামুটি বড় হই, আমার বড় 2 ভাই তখন বিয়ে করে ফেলে এবং আমার মা তখন বড় ভাইয়ের সাথে থাকে। আমার দাদিমণি মারা যায় আর আমার বড় আপুকে আমরা আমাদের গ্রামের পাশাপাশি একটা গ্রামে বিয়ে দিই। ওই দুলাভাই অত্যাধিক ভালো, তিনিও আমাদের পরিবারে আমার ভাইয়ের মতো আমাদের পরিবারে আসে যায় এবং আমার মায়ের খোঁজ খবর নেয়। মূলত আমার আব্বা মারা যাওয়ার পরে ওই দুলাভাইয়ের সাহায্য সহযোগিতায় আমার বড় 2 ভাই লাইনে ওঠে এবং আমাদের পরিবারটা লাইন হয়। যদিও আমাকে অনেক সময় আমার বড় ভাই, তারপর আমার দুলাভাই, আমার বোন, আম্মু সবাই বলতেছিল যে যেহেতু বয়স হয়েছে বিদেশে চলে যাওয়ার জন্য, মানে বিদেশে যাইতে বলে। কিন্তু আমার ভাই বিদেশে যাইতেও ভালো লাগে না, মানে বিদেশেও আমি যাব না। বিদেশ গেলে অন্যের কাজ করা লাগে, অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য আমি বিদেশে যাব না। আমার বোন ভাই যারাই বুঝাকটা কেন, আমি বিদেশে যাব না। ছোটোবেলা থেকে আমি, মানে আমার বয়স হওয়ার পর থেকে আমি এটাই বলে আসছিলাম। তো একটা পর্যায়ে আমার পরিবার থেকে আমাকে ওভাবে খরচ দিত না। গোপনে গোপনে হয়তো আমার মা আমার বোনের কাছ থেকে, দুলাভাইয়ের কাছ থেকে, ভাইয়াদের কাছ থেকে টুকিটাকি কিছু টাকা নিয়ে আমাকে দিত। আর এছাড়া আমি আসলে ওভাবে চলতে পারতাম না। ওভাবে চলাফেরা করার মতো আমার কাছে তেমন টাকা থাকতো না। খুব অভাব অনটনে কষ্টে আমার মানে দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে চিন্তা করলাম যে ভাইয়ের কাছে চাই, মায়ের কাছে চাই। আবার মা যখন গোপনে ভাইয়াদের কাছ থেকে আমাকে টাকা দেয়, মানে ভাবিদের কাছ থেকে, আপুর কাছ থেকে নিয়ে দিত, তো আবার ভাইয়ের আম্মুর সাথে অনেক ঝগড়া করতো যে তুমি কেন ইয়াসিনটা টাকা দাও, ইয়াসিনটা টাকা দেওয়া যাবে না, মানে এরকমভাবে হচ্ছে মানে আম্মুর সাথে খারাপ ব্যবহার করতো। তো এইভাবে যখন আম্মুর সাথে খারাপ ব্যবহার করে, একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে ধুরো ছাই, যেহেতু এরকমই হচ্ছে আমাদের পরিবারে, মানে নিজের ভিতরে কেমন যেন একটা রাগ কাজ করলো যে না, আমি এবার নিজে কিছু একটা করার জন্য চেষ্টা করব। এইভাবে পরিবারের উপরে বসে থাকবো না, পরিবারের উপরে ডিপেন্ড করে থাকবো না, আমি নিজে কিছু না কিছু একটা করার চেষ্টা করব।
এবার নিজে কি করবো, আসলে আমি তো ছোটোবেলা থেকে ওরকম কোনো কাজও করি নাই, এরকমভাবে তেমন কিছু পারিও না। পরে আমাদের এলাকার মধ্যে একটা মোবাইল দোকান আছে, মানে মোবাইল দোকান বলতে ওইখানে মোবাইল, মানে ওই যে ওই সময় হচ্ছে আপনার 2 টাকা মিনিটে কথা বলা যাইতো আর কি। মোবাইল এখন যেরকম অ্যাভেলেবেল ওরকম অ্যাভেলেবেল ছিল না, মানে মোবাইল অনেক দামি জিনিস ছিল। তো সেই সময় হচ্ছে মোবাইল দিয়ে আমি ওই মোবাইল দোকানে তখন আমি একটা চাকরি নিই, আমাদের এলাকার এক মোবাইল দোকানে চাকরি নিই। তাই মোবাইল দোকানে চাকরি করতাম। তো দেখা যাইতো কি মোবাইল দোকানে ওই সময় আমাদের এলাকাতে একজন মহিলা আছে, নাম হচ্ছে মেহের, মানে সবাই ওনারে মেহের আফা বলে। তো উনি, আমি মেহের চাচি বলি, উনি আমার মায়ের বয়সী হবে। ওনার হাজব্যান্ড আবার সৌদি আরবে থাকতো, ওনার হাজব্যান্ড সৌদি আরবে থাকতো। তো ওনার হাজব্যান্ড আমাদের এই মোবাইলে কল দিত, আমি যে মোবাইল দোকানে চাকরি করতাম ওই মোবাইলে কল দিত। তো কল দিলে পরে ওনারা আমরা খবর দিতাম, মানে ওনার বাড়িতে মোবাইল ছিল না। তো খবর দিলে পরে উনি আমাদের দোকানে আসতো, দোকানে এসে উনি ওনার হাজব্যান্ডের সাথে মোবাইল ফোনে কথা বলতো, এবং যেতটুকু মিনিট কথা বলতো অত মিনিটের টাকা আমরা বুঝে নিতাম। এরকমভাবে মাঝে মাঝে ওনার সাথে এই মেহের মানে মেহের আন্টির সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। উনি মাঝে মাঝে আমাকে বলে যে ইয়াসিন, তুমি এত ভালো একটা ছেলে, তোমার পরিবার এত ভালো, তা তুমি কেন এরকম করে দুষ্টমি করো, শয়তানি করো, তুমি কিছু একটা করতে পারো না? এরকমভাবে উনি আমার সাথে কথাবার্তা বলে। যাই হোক, এমন করে ওনার সাথে আমার কথাবার্তা চলতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে ওনার বাড়িতে যাইতাম আসতাম, এমন করতে করতে ওনার একটা মেয়ে ছিল, ওনার মেয়ে ছিল, নাম হচ্ছে গিয়া মায়া। তো ওই মায়া, ওনার মেয়ে হচ্ছে 2টা ছিল, এটা ছিল বড় আর একটা ছোটো ছিল। তো ওই ছোটোটার মধ্যে মানে যেটা ছোটো ছিল এটা অনেক কালো ছিল, চেহারা ভালো ছিল না, কিন্তু বড় যে মায়া, মায়ার চেহারা অনেক সুন্দর ছিল। এবং মায়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় পড়াশোনা করতো, মাদ্রাসায় পড়তো ক্লাস 9-এ। তো আমি যখন ওনার বাসায় যাইতাম বা ওনার সাথে কথা বলতাম, তো মায়াকে দেখতাম, মায়াকে দেখে না আমার খুব ভালো লাগতো, মানে আমার মনে মনে এটা ইচ্ছা জাগতো যে মায়ের মতো একটা মেয়েকে যদি বিয়ে করতে পারি তাহলে সব ছেড়ে আমি সংসারী হয়ে যাব, সংসার করব, আর কোনো মেয়ের দিকে তাকাবো না, আর কোনো দুষ্টামি করবো না, ফাইজলামি করবো না। এরকমভাবে মাঝে মাঝে আমি ভাবিদেরকে বলতাম যে ভাবি, অমুক বাড়ির মানে মেহের আন্টির মেয়ে মায়ের আমার ভাল লাগে, আমি মানে ওরে বিয়ে করতে চাই, এরকম করে বলতাম। তো ভাবিরা আমরা বলতো আর কি যে তোমার ভাইয়ের কাছে তোমার বিয়ের বিষয়ে কথা বলা যাবে না, কারণ তোমার ভাইয়েরা এগুলো কখনোই মানবে না। তুমি যেরকমভাবে জীবনযাপন করো, কোনো কাজ নাই কাম নাই, টুই টুই করে ঘুরে বেড়াও, এভাবে ঘুরে বেড়ালে হবে না। এভাবে যদি সময় কাটাও তাহলে তোমার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, বা আমরাও তোমাকে বিয়ে করায় আনবো না, এরকম করে ভাবিরা বলে। সময়ের পরিবর্তনে আমার ওই মায়া মেয়েটাকে অসম্ভব রকমের ভালোবাসতে শুরু হয়, এবং সেই মাদ্রাসায়, যে মাদ্রাসায় পড়াশোনা করতো ওই মাদ্রাসারই আরেকটা মেয়েকে আমি তখন দিয়ে একটা আস্তে আস্তে খাওয়াই ওই মেয়েটার আমি পটাই, এই মেয়েটারে পটাই, এবং মেয়েটারে যে মোটামুটি আমি লাইনে নিয়ে আনার পরে আমি তখন এই মায়ের কাছে একটা চিঠি লিখি। আমার মনের মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলো মিশিয়ে আমি তখন একটা চিঠি লিখি মায়ের কাছে। এবং চিঠিটা লেখার পরে আমার কাছে যেটা মনে হয় আর কি, মানে আমি যেটা ধারণা করি, মায়া সম্ভবত ওই চিঠিটা ওর মায়ের কাছে গিয়ে বলে যে মা, ইয়াসিন ভাই আমার চিঠি লিখছে, আমাদের বাড়িতে আসে যায়, তোমার সাথে এত ভালো সম্পর্ক, উনি আমার এরকম করে চিঠিতে প্রেমের প্রস্তাব দিছে। তো এটা বলার পরে এর 2 দিন পরে তখন আমার মোবাইলে মানে ওর বাবা কল দিছে, আপনার মায়ের বাবা কল দিছে। দেওয়ার পরে তখনই ওই মেহের আন্টি হচ্ছে আমাদের বাসা মানে দোকানে আসছে। আসার পরে আমি ওনার সাথে কথা বলাই দিছি, উনি ওনার হাজব্যান্ডের সাথে সৌদি আরবে কথা বলে, এবং কথা শেষ হওয়ার পর আমার বলে ইয়াসিন, দোকানের পিছনে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে, এটা আমাকে বলে। বলার পরে আমি তখন দোকানের পিছনে গেলাম, আরেকটা ছেলের দোকানে বসাইয়া। অ্যান্ড পিছনে যাওয়ার পরে উনি তখন আমার বলতেছে, ইয়াসিন তোমার আমি একটা কথা বলে দিই, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার বাড়ির দিকে যাবা না, আজকের পর থেকে কোনোদিন আমার বাড়ির দিকে যাবা না, এবং যদি ফোন আসে তাহলে জাস্ট অন্য লোক পাঠাবা, তুমি আমার বাড়িতে ডাইরেক্টলি যাবা না। পরে আমি বললাম যে আন্টি এরকম করে বলতেছেন, আমি কি কোনো অন্যায় করছি, কোনো অপরাধ করছি? আমার বলে যে অন্যায় করছো এই অন্যায়ের কোনো মাফ নাই। আমি বললাম যে কী করছে আপনি বলবেন তো, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের চিঠি লিখলা, তোমার এত বড় সাহস হয় কী করে যে তুমি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দাও, আমার মেয়ের তুমি চিঠি লিখো? আমি তখন নিচের দিকে তাকাইছি, মানে বুঝে গেছে যে উনি জেনে গেছে। মনটা তখন খুব খারাপ হয়ে গেল যে কী ব্যাপার, আমি ওরই প্রেমের প্রস্তাব দিলাম, ওরই চিঠি লিখলাম, আর ও ওর মায়ের কাছে বলে দিল। মনটা তখন অনেকটা খারাপ হয়ে গেল। এরপর থেকে মেয়েটার আমার ভালো লাগতো, মানে আমাদের এলাকাতে মানে ওই ছিল সবচেয়ে সুন্দরী, আশেপাশে 2-1টা গ্রাম হিসাব করলে এই মায়া ছিল আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। ওরে সব ছেলেরাই পছন্দ করতো, সবাই ওর সাথে কথা বলার জন্য সুযোগ নিত, ওর সাথে কথা বলার চেষ্টা করতো, মানে প্রত্যেকটা ছেলের ক্রাশ ছিল এক কথায় গেলে এই মায়া। তো এখন ওই মায়াবতী মেয়েটাকে আমার ঘরের বউ বানানোর জন্য বা প্রেম করার জন্য আমি উঠে পড়ে লাগছি। কোনোভাবে ওদের এখানে যেতে পারি না, কথা বলতে পারি না, মানে ওদের বাড়ির ওইদিকে তো যাই না। এবং ওর বাবা যদি ফোন করে তাহলে আমি অন্য ছেলেরে দিয়া ওদের বাড়িতে খবর পাঠাইলে আন্টি আসে, এসে কথা বলে আন্টি আবার চলে যায়। মানে ওনাকে পটানোর কোনো লাইন আমি আর খুঁজে পাইতেছি না। এবং পরিবার থেকে যে বিয়ের প্রস্তাব পাঠাবো, আমার তো বিয়ের বয়স হয়েছে,
এবং পরিবার থেকে যে বিয়ের প্রস্তাব পাঠাবো এরকমভাবে আমার পরিবারের কোনো মানুষও আমার পক্ষে নাই, বা পরিবারের কোনো মানুষও আমার পক্ষ হয়ে মায়াকে বিয়ে করা মানে মায়াকে আমাকে একসাথ করে দেওয়ার জন্য কোনো রকমের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে না। মানে আমার মা শুধু আমার পক্ষে আছে, কিন্তু মার তো অনেক বয়স হয়ে গেছে। মা আগের মতো করে ভাইয়াদেরটা খায়, ভাইয়াদেরটা পরে, অ্যান্ড ভাইয়াদের সংসারের উপরে মা চলতেছে। এখন মা তো আমার জন্য মানে কোনো কিছু প্রাইভেটলি করতে পারতেছে না। মানে আমার জন্য কিছু করতে গেলে ভাইয়েরা তখন গরম হয়ে যায় যে হ্যাঁ ইয়াসিন এটা করে না ওইটা করে না, মানে আমার মানে সব দোষ আর কি। তো এমন চিন্তা করতেছি যে কি করা যায়। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে জানলাম যে ওই বাড়িতে মানে মায়াদের বাড়িতে আপনার সাধু বলে একজন লোক আসছে। হঠাৎ করে জানতে পারি যে সাধু বলে একটা লোক মায়াদের বাড়িতে আসছে, এবং এই লোকটা নাকি যথেষ্ট পরিমাণে ধার্মিক। ওনার বাড়ি ছিল হচ্ছে আপনার আপনার মানে অন্য গ্রামে, এবং সেখান থেকে মায়ার আম্মু এই সাধুরে তখন এই গ্রামে নিয়ে আসে, মানে ওদের গ্রামে আনে, এবং আনার পরে সাধুরে তখন ওই বাড়িতে রাখে। এবং তিনি এত বড় মাপের একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, পীর ছিলেন, মানে ওনাকে যে কোনো মানুষ যদি দেখে সালাম না দিলে আফসোস লাগবে যে আমি এরকম একটা মানুষকে দেখলাম বাট আমি সালাম দিলাম না। একেবারে মুখভর্তি দাড়ি, মায়াবী চেহারা, খুবই সুন্দর দেখার মতো একটা লোক। তো দেখা গেল যে উনি এরকমভাবে যখন মানে ওইখানে আসে, অনেকের মুখে শুনতাম যে সাধু ওদের বাড়িতে থাকে, এবং সাধু যথেষ্ট পরিমাণে ধর্মীয় ব্যক্তি, ধার্মিক ব্যক্তি। অনেকের অনেক সমস্যা থাকলে এটা সমাধান করে, অনেকের এটা ওইটা করে, অনেক কিছু শুনতে পাইতাম। তো আমার মনের ভিতরে না একটা প্রশ্ন জাগতো, মানে দেখতে ইচ্ছে হতো যে সাধুটা আসলে দেখতে কেমন হয়, একদিন দেখবো। মানে ওই বাড়িতে তো আর যেতে পারি না। এমন করতে করতে শুনছি পাশের একটা কোনো বাড়িতে নাকি একটা জিনের উপক্রম হইতে আছে, মানে জিনে সমস্যা করতেছে। ওই বাড়িতে জিন ছাড়ানোর জন্য উনি গেছে, মানে সাধু গেছে। আমি তখন দোকানে বসে খবর পাইছি যে সাধু ওই বাড়িতে গেছে, এবং এটা জানার পর আমি তখন দোকানে আরেক লোককে বসাই দিয়ে তাড়াতাড়ি গেছে ওনার একটু দেখার জন্য। এবং গিয়ে দেখলাম যে আসলেই লোকটা যথেষ্ট ধার্মিক, এবং মানে খুবই সুন্দর মায়াবী চেহারা, মানে যার দিকে তাকালে ইসলামের প্রতি মায়া চলে আসে, এইরকম দেখতে শুনতে ভালো একটা লোক। পরে ভাবলাম যে লোকটা যেহেতু এত ভালো, ওনার সাথে একটু হ্যান্ডশেক করে কথা বলি। আমি হ্যান্ডশেক করলাম, কিন্তু উনি আমার সাথে কথা বলে না, উনি আমার সাথে কোনো কথা বলতে চায় না। এবং কথা না বলে উনি তখন ওনার মতো করে আবারও চলে গেল, মানে মায়েদের বাড়িতে চলে গেল। আমি তখন চলে আসছি, বাট এই লোকটাকে আমার খুব ভালো লাগছে। এরকমভাবে একদিন দুদিন নয়, প্রায় 4 থেকে 5 মাসের মতো উনি আমাদের ওই গ্রামে আছে। আমাদের বিভিন্ন গ্রামে ধরেন আপনার যে কোনো সমস্যা হোক, মানে আমরা যেরকম যাদেরকে বাবা বলি না, যে বিভিন্ন ধরনের বাবারা থাকে না, যে দয়াল বাবা, এই বাবা, ওই বাবা, এই টাইপেরই উনি মানে একজন বাবা নামে পরিচিত। না সবাই সাধু ডাকে আর কি। উনি কিন্তু মুসলমান, কোনো হিন্দু ব্যক্তি না, সবাই সাধু ডাকে। এবং যার যে কোনো সমস্যা হইলে ওনার কাছে যায়, উনি সমাধা করে দেয়, এবং থাকে মায়েদের বাড়িতে। আর মায়েদের বাড়িতে থাকার আরেকটা কারণ হচ্ছে মায়ার মা ওনাকে নিয়ে আসছে, আর মায়েদের বাড়িটা বিশাল বাড়ি, এবং মায়ারা কিন্তু আমাদের এলাকাতে সবচেয়ে ধনীয়। মানে মায়ার বাবার অনেক জায়গা সম্পত্তি, দাদার অনেক জায়গা সম্পত্তি, এবং তার বাবা সৌদি আরবে থাকে। মানে তাদের এই গ্রামে অনেক নাম ডাক, টাকা পয়সা, অর্থ, আভিজাত্য সব কিছুই আছে, এবং মানে মানে নাম গন্ধ মানে সবই আছে ভালো। যাই হোক, এরকম করে তখন সময়গুলো কাটতেছে। আমি কোনোভাবে চেষ্টা করতেছি সাধুর সাথে একটু ভালো হওয়ার জন্য। মাঝে মাঝে সাধু যখন ওদের বাড়ি বাইরে আসে, সাধুর সাথে একটু কথা বলার জন্য যায়। আর আমি তো ভুলেও আর মায়ের সামনে পড়ি না, চিঠি দেওয়া তো দূরের কথা, আমি মায়ারে যে পথে দেখি ওই পথ দেখে আমি তখন দূরে দূরে হাঁটি। মানে আমি আর কোনোভাবে হচ্ছে দূরে দূরে হাঁটি, মানে ওই মানে ইয়ের সাথে আমি আর কথা বলি না, মায়ের সাথে কথা বলি না। এরকমভাবে সময়গুলো কাটতেছে। তো এরকমভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমাদের ওই সাধুর সাথে আমি একটু ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করি, সেটাও আর হয়ে ওঠে না। মানে ও তো বাড়ি থেকে বের হয় না, মানে স্পেশাল কোনো কারণ ছাড়া এরকম বের হয় না। এমন করতে করতে আমাদের বাড়িতে আরেকটা মানে ওই গ্রামেরই আরেকটা ভাবি আছে, ওনার নাম হচ্ছে আমরা সবাই হলুদিয়া ভাবি বলি আর কি। মানে উনি অনেক সুন্দর টন্দর আছে, তো সবাই হলুদিয়া ভাবি বলে। তা আমিও ওনারা হলুদিয়া ভাবি বলে ডাকি। ওনার বিয়ে হয়েছে অনেক বছর, মানে ওনার কোনো মানে সন্তানাদি হয় নাই। গ্রামের সবাই হলুদিয়া ভাবি বলে, একইভাবে আমিও বলি যে উনি হলুদিয়া ভাবি। হলুদিয়া ভাবিও নামে সবাই তারে চিনে, বা সবাই তার সাথে কথা বলে এরকম করে। এবং হলুদিয়া ভাবি তখন মানে উনি তখন মোবাইল কিনে, মানে প্রথম মোবাইল কিনে, মানে প্রথম বলতে আরও কয়েকজনে মোবাইল কিনে, উনিও মোবাইল কিনে। ওনার জামাই হচ্ছে থাকতো ঢাকাতে, এবং ঢাকাতে উনি অনেক বড় চাকরি করতো। তো হলুদিয়া ভাবি মোবাইলে প্রচুর রিচার্জ করে, মানে মোবাইলে অনেক টাকা ঢুকায়। তাই আমি বুঝি না কিরে মোবাইলে তো টাকা ঢুকায় কেন, উনি বারবার মোবাইলে রিচার্জ করে, মোবাইলে টাকা ঢুকায়, তো এত টাকা মোবাইলে কেন ঢুকাবে? ওনার তো এত টাকা মোবাইলে ঢুকানোর দরকার নেই। বা ভাবলাম যে আমার সাথে কথা বলে, অনেকেই বলে এই হলুদিয়া ভাবি নাকি কার সাথে পরকীয়া করে, মানে এরকম ফোনে কথা বলে, এইভাবে অনেকের মুখে এরকম কথাবার্তা শুনতেছি। তাই এরকম কথাবার্তাগুলো শুনতেছি, তো গ্রামের অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে। যেহেতু আমার মোবাইল দোকান আছে এবং চায়ের দোকানের মতো গ্রামের ছেলেপেলেরা সবাই এসে আড্ডাবাজি করে, সবাই আমার সাথে দুষ্টামি করে থাকে, এবং সবার মুখে শুনতাম হলুদিয়া ভাবির সাথে কারো পরকীয়া আছে।
তো এখন কার পরকী আছে এটা তো আর ভাই আমরা জানতাম না, এমনি কথাবার্তা বলতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আর ওই যে আবার ওই আমি যেই সাধু বাবার কথা বলছি, ওই সাধুর সাথেও আমার মোটামুটি সম্পর্কটা ভালো। মাঝে মাঝে দেখলে রাস্তাঘাটে কথাবার্তা বলে, উনি আমার সাথে অনেক সম্পর্ক করে। এমন করতে করতে একদিন হলো কি, আমি দোকান বন্ধ করে আপনার আনুমানিক তখন রাত প্রায় 11টা থেকে 11:30 মতো বাজতেছে। তো দোকান ওই সময় আমিই চালাইতাম, যিনি দোকানের মালিক উনি আবার বেশি দোকানে বসতো না, এমনি বাইরে বাইরেই থাকতো। তো দোকানটা আমিই দেখাশোনা করতাম, দোকান তালাও মারতাম আমি, চাবিও মারতাম, মানে চাবি সব আমার কাছেই থাকতো। এবং দোকানে আমি যে মোবাইলে টাকা রিচার্জ করা বা মানুষের যে কথা বলা, মানে সবই আমি করতাম আর কি, পুরো দোকানটাই আমার কন্ট্রোলেই ছিল। তো আমি যখন একদিন দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম, তো বাড়িতে গেলে আমি কিন্তু বাড়িতে থাকতে পারতাম না, মানে আমাদের বাড়ির বাইরে কাঁচারি ঘর বলে একটা ঘর আছে, আপনারা যারা চিনবেন যে ওই সময় বাড়ির বাইরে একটা ঘর রাখা হইতো, মানে বাইরের মানুষরা আসলে, মেহমান আসলে ওই ঘরের মধ্যে থাকতো। তো ওই রকম একটা ঘর আছে, আমি তখন ওই ঘরের মধ্যে গিয়ে রাতের বেলায় থাকতাম। তা 11টা 11:30টার দিকে তখন বাড়ির দিকে যাচ্ছি, যাওয়ার পথে হঠাৎ করে ওই হলুদিয়া ভাবির বাড়ির দিকে আমার নজর গেল। এবং হলুদিয়া ভাবির দিকে নজর যাওয়ার পরে আমি ঠাস করে একটা জিনিস খেয়াল করলাম, যে আমার কাছে মনে হলো যে কেউ একজন দৌড় দিয়ে ওনার ঘরের ভিতরে ঢুকে গেছে, মানে এরকমটা মনে হলো। তো এবং আমি খবর পাই এবার এই দিনে বিকেলবেলা ওনার শ্বশুর শাশুড়ি কই জানি গেছে, আমাদের বাজারের সামনে, আমাদের বাজার দিয়ে তো গেছে, রিক্সা দিয়ে গেছে, আমি দেখছি ওনার শ্বশুর শাশুড়ি এবং উনি বাড়িতে একা, মানে আমি যতটুকু জানি যে উনি বাড়িতে একা। এবং এই একা বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে ওনার বাড়ির মধ্যে, মানে ঘরের মধ্যে কেউ জানি মনে হয় ঢুকে গেল, মানে ঘরের পিছন দিয়ে এসে ওই লোকটাও ঢুকতেছে, আমার নজরও গেছে। তার মানে আমি শিওর হয়ে গেলাম যে কোনো একটা লোক ওনার ঘরের মধ্যে ঢুকছে। এখন যেই লোকটা ওনার ঘরে ঢুকছে, লোকটাকে, এবং ঘরে ঢুকার পরে আমার ভিতর তখন কেমন জানি মানে একটু মানে আনচান করতেছি, কি কে ঢুকলো ঘরের মধ্যে এত রাতের বেলায়, ওনার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই। ভাবলাম যে কাউরে ডাকবো, পরে আবার চিন্তা করলাম কাউরে না ডাকি, এইভাবে যদি ডাকি, যদি সত্যিই কেউ না ঢুকে তাহলে তো আমার একটা মানে অপবাদ হয়ে যাবে। আমি তখন বাড়ির সামনে দাঁড়াই আছি, যে কে ঢুকছে এই জিনিসটা আজকে আমি দেখবো, যে ওনার বাড়ির মধ্যে কে ঢুকলো। এবং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ভাই, রাত্র প্রায় 1টার দিকে আমি হঠাৎ করে দেখতে পেলাম, মানে বোরকা পরার মতো, মানে প্রায় বোরকা পরে আছে, একটা কালো কি জানি দিয়ে গায়ের মধ্যে ঢেকে আছে একটা লোক, উঁচে লম্বায় অনেক বড়, এই বাড়ি থেকে বেরোইছে, মানে ঘর থেকে বেরোইছে। আবার ঘর থেকে বেরোয় এই যে মানে হলুদিয়া ভাবির যে বাড়ি আছে, মানে বাড়ির পিছন দিয়ে হেঁটে যাচ্ছে। তো বাড়ির পিছন দিয়ে হেঁটে যে রাস্তায় উঠবে, আমি দৌড় দিয়া ওই রাস্তার সামনে গিয়ে দাঁড়াই আছি, দৌড় দিয়া ওই রাস্তার সামনে গিয়ে দাঁড়াইছি এবং এই লোকটার মুখামুখি আমি হয়ে গেছি। মুখামুখি হওয়ার পরেও উনি তখন চাদর দিয়ে মুখটা ঢেকে আছে, কালো চাদর দিয়ে। আমি তখন চাদরটা ধরে টান দিলাম। ভাই, চাদরটা ধরে টান দেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম, এই লোকটা আর কেউই না, ইনি আমাদের গ্রামের সবচেয়ে ধর্মীয়, সবচেয়ে সম্মানিত এবং সাধু বাবা নামে পরিচিত ওই মায়াদের বাড়িতে যে লোকটা থাকে, যাকে মেহের আন্টি এনেছিল, উনি হচ্ছে ওই সাধু। যেই লোকটার সাথে আমি 1 মিনিট কথা বলার জন্য পাগলামি করতাম, ওনার সাথে একটু ফ্রি হওয়ার জন্য, একটু হ্যান্ডশেক করার জন্য, ওনার সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য আমি এত চেষ্টা করতাম, এই লোকটাকে এরকম একটা জায়গায় দেখে আমার চোখ কপাল উঠে গেছে। আমি তখন বললাম যে সাধু, আপনি এখানে, আপনি এটা কী করলেন? এমনি বললাম। পরে বলে যে কারো কাছে বললো না, এই মহিলাটার বাচ্চা হয় না, তো বাচ্চা না হওয়ার কারণে আমি ওষুধ দিতে গেছিলাম। আমি বললাম, বাচ্চা না হওয়ার জন্য আপনি রাত 12টা বাজে ওষুধ দিতে গেছেন? আপনি কি আমার ছোটো বাচ্চা পাইছেন? আমি কি ছোটো বাচ্চা? আমি কালকে সকালে গ্রামের 10 জনকে ডাকবো, আপনি আমাদের গ্রামে আইসা এসব করতেছেন? আপনাকে সবাই দেখলে এত সম্মান করে, মসজিদের প্রথম কাতারে আপনাকে বসতে জায়গা দেয়, সবাই আপনাকে এত ভক্তি করে, এত সম্মান করে, অথচ আপনি ভিতরে ভিতরে এইটা করেন। উনি বলে, দেখো বাবা, এরকম কিছু কইরো না। আমি বললাম যে আরে এরকম কিছু করবো না, মানে আমি কালকে সকালে, যেহেতু আমি দোকানে আছি, প্রয়োজন আমি কালকে সকালে মাইকিং করে গ্রামের সব মানুষকে একসাথ করে আমি সবার কাছে বলবো যে আপনি রাতের বেলায় হলুদিয়া ভাবির রুমে ঢুকছেন, হলুদিয়া ভাবির এই শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নাই, এই সুযোগে আপনি ওনার ঘরে ঢুকছেন। আপনারা গ্রামের মানুষ এত বিশ্বাস করে, এত ভালোবাসে, এত ভক্তি করে, অথচ আপনি এরকম লম্পট টাইপের একটা লোক। উনি তখন বলে, বাবা দেখো, তুমি আমার কাছে কী চাও বলো। এই বলে পকেট থেকে উনি কিছু টাকা বের করে আমার দিল, যে এই টাকাগুলো তুমি নিয়ে যাও, এবং যদি তোমার কোনো উপকার আমি আসি, আমি তোমার উপকার করব, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করো না, তুমি এটা কারো কাছে বললো না। হঠাৎ করে আমার মাথায়, মানে এই জিনিসটা কীভাবে আসলো আমি জানি না, মানে হঠাৎ করে আমার মেমোরিতে চলে আসলো। আমি বললাম, ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, আমার একটা শর্ত আছে, যদি আপনি আমার এই শর্ত মানেন। বলে, কি শর্ত? আমি বললাম, শর্ত হচ্ছে আপনি যে বাড়িতে থাকেন, মেহের আন্টির সাথে আপনার সম্পর্ক কী? উনি বলে, ও তো আমার মেয়ে, এটা তো আমার মেয়ের বাড়ি। আমি বলি, আপনার মেয়ে? আমি আপনার নাতিনরে পছন্দ করি। বলে, মানি? আমি বললাম, মায়া যে আপনার নাতিন আছে না ওই বাড়িতে? বলে, হ্যাঁ। আমি বলি, মায়ারে পছন্দ করি, আপনি যদি মায়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিতে পারেন তাহলে আমি কারো কাছে বলবো না।
আর যদি আপনি মায়ের সাথে আমার বিয়েটা না দেন, আমি পুরো গ্রামে ডোলপিটায় কথাটা বলে দিব। উনি আমাকে বলে, এটা কোনো কথা হইল? এটা তো কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, তুমি আমার সাথে মোবাইলে যোগাযোগ করো। আমি এখানে দাঁড়ায় বেশিক্ষণ কথা বললে মানুষ দেখে ফেলবে, আমি একটা ঝামেলায় পড়ে যাব। আমি তোমার কথা দিচ্ছি, আমি মায়ের সাথে তোমার বিয়ের সব ব্যবস্থা করে দিব। কিন্তু বাবা খবরদার, তুমি কিন্তু কারো কাছে বিষয়টা বললো না। আমি বললাম যে না, আমি কারো কাছে এই বিষয়টা বলবো না, আমার বলার দরকার কি? যদি আপনি আমার উপকারটা করেন, আমি কারো কাছে বলবো না। এই কথা বলে আমি তনার ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে তিনি তখন চলে গেল মায়াতের বাড়ির এই দিকে। আমি তখন আস্তে আস্তে করে বাড়ির দিকে যাচ্ছি আর চিন্তা করতেছি, শালার মানুষ কীরকম ভণ্ড হয়। আমি অনেক গল্পতে, অনেক সিনেমাতে ভণ্ড পীরের কথা শুনছি, মানে ভণ্ড বাবার কথা শুনছি, লম্পট বাবার কথা শুনছি, কিন্তু এই জিনিসটা আমি আজকে আমার মানে স্বয়ং দু চোখে দেখলাম যে একটা মানুষ মানে এত ভণ্ড হতে পারে, এত প্রতারক হতে পারে, ধর্ম নিয়ে এরকম ব্যবসা করতে পারে। এই লোকটাকে না দেখলে আমি আসলে কখনোই বিশ্বাস করতাম না যে মানুষ যে এরকম খারাপ হতে পারে বা এরকম ধর্ম ব্যবসায়ী হতে পারে। যাই হোক, এরপর আমি পড়ে আসি। পরের দিন সকাল 10টা বাজে আমি ওনারে ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পর আমার ফোনটা রিসিভ করছে। আমি বললাম, কী ব্যাপার সাধু, আপনি আমার চিনছেন? আমি ইয়াসিন। বলে, হ্যাঁ ইয়াসিন, তোমার তো আমি চিনছি, আমি তোমার 5 মিনিট পরে কল দিতেছি, আমার একটা রুগী আছে। আমি ঠিক আছে, আপনি রুগী দেখে আমার কল দেন। তো 5-10 মিনিট পরে উনি আমার কল দিচ্ছে আবার। আমি রিসিভ করলাম। পরে আমি বললাম, কী করলেন? উনি আমার বলে, আমি কি বলবো, এই তোমার সাথে আমি কথা বলবো, তুমি একটু আমার এখানে আসো। আমি বলি, না, আপনার বাড়িতে আমি যাইতে পারবো না। তো উনি বললো, কেন আসতে পারবো না কেন? আমি বলি, আমাকে মেহের আন্টি ডিরেক্ট বলে দিছে আমি ওই বাড়ির দিকে যাতে না যাই, ওই বাড়ির দিকে গেলে আমার অনেক ক্ষতি হবে, আমাকে উনি মারবে বা আমার সমস্যা করবে। বলো, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আসতে হবে না, আমি ফ্রি হয়ে তোমার মোবাইল করবো বা আমি বাজারের ওই দিকে যাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে এই কথা বলার পরে জোহরের আজান দিছে। জোহরের নামাজ আমি তো পড়ি না, আমি দোকানেই বসে আছি। জোহরে আজানের পরে সাধু তখন আমার আবার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, ইয়াসিন, আমি বাজারে মসজিদে আছি, তুমি বাজারে মসজিদে আসো। আমি বললাম, কী রে, আমার মসজিদে ডাকতেছে কেন? এরপরে আমি আস্তে আস্তে দোকান বন্ধ করলাম। দুপুরে তো খাইতেও যাবো, দোকান একটাও এমনিও বন্ধ করবো। দোকান বন্ধ করে বাজারে মসজিদের ওই দিকে গেছি। যাওয়ার পরে আমি দেখলাম যে উনি বাজারে মসজিদ থেকে মসজিদের ভিতরে বসে আছে। আমাকে দেখে বারান্দায় আসছে, বলো উজু করে আসো। পরে আমি উজু করে আসছি, আসার পর আমি বসছি। বসার পরে উনি আমার দিকে তাকায় বলতেছে, তুমি আমার যে খারাপ মনে করতেছো, আমি খারাপ না। ধর্মের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না। আমি বলি, দেখেন, আমি আপনার কাছে ধর্ম শেখার জন্য আসি নাই, আপনি কেমন এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আর মেহেরবানি করে আমি মসজিদের মধ্যে আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না। উনি বলে, মসজিদের মধ্যেই বলো, সমস্যা নাই। আমি বললাম, আপনার তো সমস্যা নাই, কারণ আপনি তো মুসলিম না। আপনি যদি মুসলিম হইতেন তাহলে এইভাবে দাড়ি রেখা, টুপি পইরা, পাঞ্জাবি পইরা, আপনি সাধু বাবা পরিচয় দিয়া আপনি এরকম ভণ্ডামি করতে পারতেন না। উনি আমাকে তখন বলে, আমি বারবার বলতেছি আমি কোনো ভণ্ডামি করি নাই, আমি যেটা করেছি এটা জেনে শুনে বুঝে আমার সজ্ঞানে করছি। আমি বলি, দেখেন, আপনার সাথে আমি আর কথা বাড়াইতে চাই না, আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমার কথা সোজা, আপনি যদি আমার কাজ করে দেন তাহলে আমি এই বিষয়টা কারো কাছে বলবো না। আর আপনি যদি আমার এই কাজটা না করেন তাহলে আমি সবার কাছে বলে দিব আমি যেটা দেখছি গতকালকে রাতে। পরে আমারে বলে, তুমি যে ওই মেয়েটারে বিয়ে করবা, তুমি মেয়েটারে খাওয়াইবা কি? এমনিই বলে। আমি বলি, কী খাওয়াবো মানে? আমার বাপ দাদার কি জায়গা সম্পত্তি কম আছে? উনি যদি ওনার মেয়েরা আমার কাছে বিয়ে দেয়, আমি আমার মায়েরে পাঠাবো। পরে বলে, উনি তো ওনার মেয়েরে তোমার কাছে বিয়ে দিবে না। আমি বলি, তো আমি জানিয়ে দিবে না, উনি যদি আমাকে বিয়ে দিত তাহলে তো আর আমি আপনাকে ধরতাম না, এখন আপনি এটা করাই দিবেন। পরে বলে, আমি করাই দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম, ঠিক আছে, আপনি যেই শর্ত দেন আমি আপনার শর্ত মানতে রাজি আছি, কিন্তু আপনি এটা করাই দিতে হবে। বলে, আমার শর্ত হচ্ছে তুমি ওই দোকানে চাকরিটা ছেড়ে দিবা, এখন যে দোকানে চাকরি করো এই চাকরিটা ছেড়ে দিবা। আমি বললাম, মানি? তারপর? বলে, তারপর তুমি পাঞ্জাবি পরবা, টুপি পরবা এবং আমার সাথে সাথে থাকবা। আমি বললাম, যে আপনি কি বলেন, আপনার সাথে থাকবা? বলে, হ্যাঁ, আমার সাথে থাকবা এবং আমার খাদেম হয়ে থাকবা। আমি বলি, আমার তো আপনি যেই বাড়িতে থাকেন ওই বাড়িতে আমার ঢুকেই নিষেধ, তা ওই বাড়িতে আমি খাদেম হয়ে কেমনে থাকবো? উনি বলে, ওই বাড়ির মেয়েকেই তো আমি তোমাকে বিয়ে করাবো, সুতরাং ওই বাড়িতে তুমি আমার সাথেই ঢুকবা, কোনো সমস্যা নাই। এখন দোকানটা অন্য কাউকে বুঝিয়ে দাও এবং আস্তে আস্তে আমার এখানে চলে আসো, 2 দিনের মধ্যে তুমি চলে আসবা। আমি, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি সাথে সাথে দোকানের যে মালিক ওনার বাড়িতে গেছি, ওনার গিয়ে বললাম যে, ভাই, আমি দোকানে চাকরি করবো না। উনি বলতেছে, এটা কোনো কথা বলি ইয়াসিন, তুমি হঠাৎ করে চলে যাবা, এখন তুমি হঠাৎ করে চলে গেলে আমার দোকানটা কীভাবে চলবে, তুমি এত বছর ধরে আসো। আমি বললাম যে, না, আমি দোকানে চাকরি করবো না, আমি দোকানে চাকরি ছেড়ে দিব। পরে আমি দোকানে চাকরি ছেড়ে দিই এবং ছেড়ে দেওয়ার পরে দেন উনি তখন কী করে, আরেকটা লোককে দোকানে নিয়ে নেয়। আমি তখন ভাই পায়জামা পাঞ্জাবি পরে একেবারে ওনার খাদেম হিসাবে একদিন সকালবেলা ওনার সাথে ওই বাড়িতে গিয়ে উঠি এবং ওই বাড়িতে উঠলে পরে তখন আমারে মানে মেহের আন্টি দেখে যে আমি ওই বাড়িতে পাঞ্জাবি, উনি মেহের আন্টি দেখে আমার সাথে গরম হয়ে গেছে। এই ইয়াসিন, তুই আমার বাড়িতে কেন আসলি, তোর না আমার বাড়িতে আসা নিষেধ, এটা ওইটা। এরই মাঝে তখন ওই বাবা যে আছে তিনি আন্টিটা ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, মারে,
এই ছেলেটা দিনের পথে আসছে, ভালোর পথে আসছে, এই ছেলেটা আমার সাথে থাকবে, তুই ওরা বাধা দিস না, আমার কাজে বাধা দিস না, আমার কাজে বাধা দিলে কাজ ভালো হবে না, আমি জেনে শুনে বুঝে ওকে আমার সাথে রাখছি, ওরে আমি সাথে রাখবো। তো মেহের আন্টি বলতেছে দেখেন ও কিন্তু ভালো না। তো উনি বলে ও কেমন এটা আমি জানি, তুই আমাকে ওকে বুঝাইতে হবে না। এরপরে মেহের আন্টি চুপ হয়ে যায়, আমি তখন ওই বাড়িতে থাকতে শুরু করি। তো আমার ভাই তখন খুব ভালো লাগতেছে, পাঞ্জাবি পরি, টুপি পরি, আগে তো মানুষ এত সম্মান করতো না, এখন বেরোইলে সবাই সম্মান করে, ভক্তি করে। এবং আরেকটা বিষয় কি জানেন, আমি যখনই বাড়িতে যাই, ঘরে যাই, আমার মা, আমার ভাই, ভাবি, মানে যারা আছে সবার কাছে আমি একদম ভালো হয়ে যাই। মানে আমার পরিবারের যে মানুষগুলো আমাকে দেখতে পারতো না, আমার সাথে কথা বলতো না, আমাকে এই রাস্তায় দেখলে তারা ঘুরে অন্য রাস্তা দিয়ে চলে যেত, আমার সেই পরিবারের মানুষগুলো এখন আমাকে অপুরন্ত ভালোবাসে, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না। আমি যখন যেটা বলি আমার সব কথা শুনে আমাকে টাকা পয়সা দেয়। এবং ভাইরাও বাজারে পাটে এখানে সেখানে গর্ব করে বলে যে ইয়াসিন আমাদের ভাই দিনের পথে আসছে এবং ওই সাধুর সাথে থাকে, আলহামদুলিল্লাহ। মানে সবাই তখন অত্যাধিক খুশি হয়ে গেল। কিন্তু ভাই এরই মাঝে শুধু এই সাধু যে ওই হলুদিয়া ভাবির কাছে যেত তা না, আমাদের গ্রামের অনেক মহিলার সাথে এই সাধুর অবৈধ সম্পর্ক ছিল। এবং আমি দেখতাম যে উনার সামনে খাদেম ছিলাম, তো অন্য মহিলারা আসলে উনি বলতো যে উনি ওষুধ দিবে, এটা দিবে, ওইটা দিবে, আমারে বলে তুমি চলে যাও। তা আমি বাইরে গিয়ে দাঁড়াইতাম, উনি এই ধরনের কাজ করতো। মানে আমি শিওর, কারণ এই ধরনের কাজগুলো করার জন্য যে আলামতগুলো ছিল, ওই আলামতগুলো আমি পাইতাম, এটা ওইটার প্যাকেট ট্যাকেট পাইতাম যে উনি এগুলো করতো। এবং আমিও পরে রুম ক্লিন করতাম। তো এরপর আমি মানে বুঝতে পারি না যে মেহের আন্টি কী বুঝে এই টাইপের একটা লোকরে এই বাড়ির মধ্যে জায়গা দিছে। আর মায়া কিন্তু আমার সামনে পড়তো না, মায়া কখনই আমার সামনে পড়তো না, মায়া আমার কাছ থেকে দূরে দূরে থাকতো, আমাকে দেখলে অন্য কোথাও চলে যেত, এরকমভাবে আমাকে ঘৃণা করতো। আমি জানি না কেন মায়া আমাকে দেখতে পারতো না, বা আমি কি আসলেই দেখতে এতটাই খারাপ ছিলাম, এটা আল্লাহ তালাই ভালো জানে। এরকম করে মাস দুয়েকের মতো, প্রায় 2 মাসের মতো আমি সাধু বাবার সাথে ওনার খাদেম হিসাবে এই বাড়িতে ওই বাড়িতে ঘুরে ওনার সাথে থাকি। এবং এই আমাদেরই শুধু আশেপাশের গ্রাম না, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ওনার কাছে আসতো। এবং এই ভণ্ডর কাছ থেকে মানুষ কী বুঝা তাবিজ নিত, পানি পড়া নিত, দোয়া নিত, এটা আল্লাহই ভালো জানে। আমি ওনার মাঝে কিছুই পাইনি। প্রায় 2 মাস কেটে গেল। আমি তখন একটা পর আমার মাথায় মনে হলো, আর এই সাধু তো মনে আমার সাথে প্রতারণা করতেছে, কারণ ও তো একটা প্রতারক। ও মনে হয় কয়েকদিন পরে আমার এরকমভাবে বলবে যে আমাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে ফেলে দিবে। ও তো আমার সাথে মায়ের বিয়ের কোনো কিছু বলে না। একটা বার যে আমি তখন সাধুরে ধরলাম যে কী ব্যাপার সাধু, আজকে তো 2 মাস হয়ে গেল আমি আপনার এখানে কাজ করি, তা আপনি তো 2 মাস আমাকে একটা টাকাও দিলেন না, এবং আপনি যে আমার মায়েরই বিয়ে করাবেন বললেন, এটারও তো কোনো কিছু করলেন না। উনি তখন আমাকে পুনরায় আবারও প্রশ্ন করে, তুমি কি আসলে মায়াকে বিয়ে করতে চাও? আমি তখন একটু রেগে গিয়ে বললাম যে সাধু আপনি এটা কী বলতেছেন, মানে আমি তো আপনার কথাবার্তা মানে কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি মায়াকে বিয়ে করার জন্যই তো আমি আপনাকে বললাম, আপনাকে তো আমি বললাম যে আমি মায়াকে বিয়ে করতে চাই এবং মায়াকে আমি বিয়ে করব। একটা পর্যায়ে সাধু বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝছি, আমার আর বুঝে বলতে হবে না, আচ্ছা ঠিক আছে, আমি ওর মার সাথে বিষয়টা নিয়ে এবার কথা বলবো। এরকম করে সাধু ও মানে কিভাবে মায়ার আম্মাকে ম্যানেজ করে বা মায়ের আম্মাকে কি বলে এইটা আমি জানি না। মায়া আম্মা মানে ওই আপনার মেহের আন্টি হঠাৎ করে আমার সাথে অনেকটা ভালো হয়ে যায়, ভালো আচরণ করে, বাড়ির মধ্যে ঢুকতে দেয়, এমনি সেমনি মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তখনই ওই সাধু আমারে বলে যে একটা কাজ করো, তোমার আম্মাকে দিয়ে এই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তো আমি বললাম ওই সময় কিন্তু ওই যে মানে মায়ের আব্বা কিন্তু তখন আসার সময় হয়েছে। সাধু আমারে বলতেছে মায়ের আব্বা আসার সময় হয়েছে, মায়ের আব্বা দেশে আসলে হয়তো মায়ের অন্য কোথাও বিয়ে দিতে পারে, তুমি আগ থেকেই বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দাও। আমি বললাম যে তো মেহের আন্টি কি রাজি হবে? উনি বলে অবশ্যই রাজি হবে, তার সাথে আমার কথাবার্তা হয়েছে। অ্যান্ড এই বলার পরে তখন আমি একদিন মায়ের এই বিষয়টা জানাইলাম যে মা এমন এমন ঘটনা। তো মাকে বলার পর মা তখন ভাইয়াদেরকে বললো, ভাইয়ারা এক কথা রাজি হয়ে গেল যে আমি খারাপ পথ থেকে ভালো পথে আসছি, যদি এখন আমি বিয়ে শাদী করি তাহলে খুব ভালোই হবে। ভাইয়ারা এটা চিন্তা ভাবনা করে মাকে আর আমার বড় ভাবিকে দিয়ে একদিন ওই বাড়িতে পাঠানোর পরে এবং খুব সাদরে ওদেরকে আমন্ত্রণ মানে ওদেরকে মেহমানদারি করছে মেহের আন্টি। আমি অবাক হয়ে গেছি যে আমার পরিবারের মানুষগুলোর সাথে কথা বললো, তাদের আদর আপ্যায়ন করলো। এরপরে রাতের বেলায় আমি যখন বাড়িতে আসছি মায়ের জিজ্ঞেস করলাম যে মা মেহের আন্টি কী বললো? বলছে আর কি যে বাবা নাকি বলছে, সাধু নাকি বলছে তুই ভালো, তুই দিনের পথে আসছিস, এবং এই যদি তোর সাথে বিয়ে হয়, মায়ের বিয়ে হয়, তাহলে মায়ের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, তুই নাকি মানুষ হিসাবে ভালো। এখন আম্মু বলে যে বাবা বলছে তুই মানুষ হিসাবে ভালো, অ্যান্ড কীরকম ভালো এটা তো আল্লাহ জানে। মানে আমি মনে মনে হাসতেছি, হায় রে মা তোমরা মানুষ চিনলে না। এরকমভাবেই তখন আমার আম্মুর সাথে আমার কথাবার্তা হওয়ার পরে, আর এরই মাঝে মায়ের আম্মা বলছে যে মায়ের আব্বা আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য, উনি আসলে পরে বিয়ে হবে। তো মায়ার আম্মা মনে হয় মায়ের কোনো কিছু বলছে, মানে মায়া এরকম একটা মেয়ে, ওর মা যা বলবে তা,
ওর মা যদি বলে এখানে বসে থাকো বসে থাকবে, ওর মা যদি বলে উঠে যায় উঠে যায়। ওর মা বলছে আমি ভালো, এখন আমি ভালো। এতদিন ওর মা বলছে আমি খারাপ, এতদিন আমি খারাপ ছিলাম। মানে এমন একটা মেয়ে ভাই, মানে মায়ের কথা উঠে আর বসে। যাই হোক, এরপরও ঠিক আছে, ওর মা যেটা বলছে ওর মায়ের কথাই মেনে নিলাম, মানে ওর মায়ের কথাই শুনলাম। পরে এই মা আমার সাথে আস্তে আস্তে করে টুকিটাকি দেখা হইলো, কথা বলে। এর যে সাধু আমাকে বলতেছে তুমি কিন্তু মায়ের সাথে কথা বলবে না, এবং বিয়ের আগে এভাবে কথা বলা হারাম। আমি তখন হাসতে হাসতে বলি শালা বাটপার, আমারে বলতেছে কথা বলা হারাম, অথচ ও এরকম কাজ করে বেড়ায়। একটা পর্যায়ে মায়ের আব্বু তখন সৌদি আরব থেকে আসছে, আসার পরে মায়ের আম্মা মনে হয় আগে ফোনের মাধ্যমে জানাই দিছে যে আমার সাথে মায়ের বিয়ে হবে। পরে উনি আসার পরে আমার জন্য এটা ওইটা নিয়ে আসছে, এবং ওই সাধুর জন্য অনেক কিছু আনছে। আনার পরে যাক খুব সুন্দরভাবে আমার সাথে ওনার সব কিছু আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং এর কয়েকদিন পরে তখন পারিবারিকভাবে বিয়ের একটা আমেজ উঠলো যে মানে মায়াকে আমি বিয়ে করব। যদিও মায়ের বাবা প্রথম দিকে চাচ্ছিল যে আমার চেয়ে একটু বড়লোক ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য, এরকম আরও কোনো রিচ ফ্যামিলি খোঁজার জন্য। কিন্তু সাধু যখন বলল যে আমার কাছে বিয়ে দিলে মায়ের ভবিষ্যৎ সুখের হবে, এবং ওই কথা মতোই তখন মায়ের আমার কাছে বিয়ে দেওয়ার পরিকল্পনায় গেল। তা আমার কাছে বিয়ে দেওয়ার পরিকল্পনা করলো। যাই হোক, এরকম করে ভালোই চলতেছে সময়গুলো। এই সাধু তখন আমাদের গ্রামেই আছে, এইভাবে উনি থেকে গেছে। বিয়ে শাদী হলো খুব ধুমধাম করে, আনন্দ ফুর্তি করে, খুবই আনন্দ ফুর্তির মধ্যে মায়ের সাথে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। এবং মায়ের সাথে আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে মায়ের তখন আমি আমার বাড়িতে নিয়ে আসছি। মায়া তখন আমার বাড়িতে আসছে, মাঝে মাঝে আমি শ্বশুর বাড়িতে যাই। এরকম করে সময়গুলো কাটতেছে, প্রায় বৎসর খানিকের মতো কেটে গেছে আমার সংসার। এরই মাঝে মায়ের আব্বা বিদেশ থেকে আইসা উনি আবার চলেও গেছে। তো সাধু তখন ওনার সাথে আরও দুই একটা, মানে উনি ওনার এলাকা থেকে আরও দুই একজন লোক আসছে ওনার সাথে থাকার জন্য। এইরকমভাবে হচ্ছে মায়ের ঘরে তখন সন্তান হয় না, প্রায় 1 বছরের মতো কেটে গেল, কোনো সন্তানাদি হয় না। এবং সন্তান না হওয়ার পরে মায়া তখন এই সাধুর কাছে যায়, মানে সাধুকে জিজ্ঞেস করে সন্তান হয় না কেন, সাধুর কাছ থেকে ওষুধ খায়। তো আমি তো জানি মূলত সাধু কি, এটা তো আমি জানি, কারণ এই সাধু যে কতটা ভণ্ড প্রতারক এটা তো আমি জানি। পরে সাধুর কাছে যায়, রাত বেরাতে সাধুর কাছে যায়, সাধুর কাছ থেকে ওষুধ নেয়, এটা ওইটা নেয়। তখন আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে সাধু তো এই গ্রামের বেশিরভাগ মহিলাদের সাথে খারাপ কাজ করছে, এবং উনি তো খুব খারাপ মানুষ, এবং যে মহিলাদের সাথে উনি শারীরিক সম্পর্ক করে ওই মহিলারাও বুঝতে পারে না, মানে এমনভাবে তাদেরকে উনি মন্ত্র সন্ত্র কী কী দিয়া তাদেরকে একটু মানে অন্যরকম করে ফেলে। উনি খুবই মানে ওনার মাঝে যে কিছু নাই তা কিন্তু না, অনেক কিছুই আছে, তবে এগুলা ভালো কোনো দিকে নাই, মানে পজিটিভ কোনো দিকে নাই, সবই নেগেটিভ ওয়েতে উনি করে। পরে আমি এরকম করে মায়া ওই বাড়িতে যাইতাছে, ওর মায়ের সাথে ওনার মানে ওই ওনার দস্তরখানা যায়, ওখানে বসে রাত বিরাতে। আমার কাছে বিষয়টা ভালো লাগলো না। একটা পর্যায়ে আমি তখন মায়াকে ডাইরেক্ট বললাম যে মায়া, তোমাদের বাড়িতে যে সাধু আছে তুমি কিন্তু ওই সাধুর সাথে কথা বলবা না। তো ওই সময় কিন্তু আমি আবার আমাদের জমি জামা আছে ওইগুলো দেখাশোনা করি, জমিতে চাষাবাদ করি, এবং ভাইয়াদের ব্যবসা বাণিজ্য আছে টুকিটাকি, ভাইয়াদের সাথে ব্যবসা বাণিজ্য করি। আমার বোনের জামাইয়ের আবার মাছের ফিশারি আছে, ওইখানে গিয়ে মাছ টাছ ধরি। মানে পরিবার নিয়ে আমি তখন আছি, মানে পরিবারের মধ্যে আছি। এমন করে আমি তখন মায়েরে বললাম যে মায়া, তুমি কিন্তু ভুলেও এই সাধুর কাছে যাইও না, বা সাধুর সাথে তুমি কথা বইলো না, এটা ওইটা আমি ওরে বলি। তো আমার বলে কেন যাবো না কেন, আমি সাধুর কাছে গেলে সমস্যা কি তোমার, সাধু আছে বলি তো তুমি আমারে পাইছো। একটা সময় দেখলাম যে না, মায়া সাধুর সাথে খুব মিশে যাইতেছে, সাধুর ঘরে যাচ্ছে, সাধুরে এটা দিতেছে ওইটা দিতেছে। এবং আমি একদিন এটাও দেখছি যে ও মানে দুপুরবেলায় সাধু ঘরে শুয়ে আছে, ও সাধুর মাথা মেসেজ করে দিচ্ছে, মানে মাথা টিপে দিতেছে। তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে ও যে এগুলো করতেছে, সাধুর তো চরিত্র ভালো না, আবার কি করে বসে না করে বসে, মানে বুঝতে পারলাম না। একটা পর্যায়ে ভাই কী করলাম জানেন, একদিন মানে এটা আমার বিয়ের প্রায় 1.5 বছর পরে, আমি বলতেছি 1.5 বছর পরে কথা। অ্যান্ড 1.5 বছর পরে একদিন আমি ওরে বললাম যে মায়া, আমি তো তোমার অনেকভাবে বলি সাধুর কাছে না যাওয়ার জন্য, তুমি তো এরপরও সাধুর কাছে যাও, মানে রাতে বলতেছি দেখেন। তাই আমি বললাম তুমি কি আমার সম্বন্ধে জানো তো, আমি সাধুর সাথে অনেক দিন ধরে খাদেমের কাজ করছি। আমাকে বলে হ্যাঁ করছো। তা আমি বললাম যে তো সাধু কেমন মানুষ এটা তো আমার থেকেও ভালো আর কেউ জানে না। ও বলে হ্যাঁ তা তো জানি, এটা তো তোমার থেকেও ভালো আর কেউ জানবে না, কেন কী হয়েছে। এরপর আমি বলতেছি মায়া জানো, সাধু না এই চরিত্রের লোক, সাধু এটা এটা করছে, এবং এইগুলা আমি দেখছি। এগুলো বলার পরে মুহূর্তের মধ্যে ও শুয়েছিল, শোয়া থেকে লাফ দিয়ে উঠে গেছে। আমি তখন উঠে বললাম যে কী হয়েছে। ও তখন আমার গালে খুব জোরে একটা থাপ্পড় মারছে। বেয়াদব, আস্তাগফিরুল্লাহ বল, নাউজুবিল্লাহ বল, তুই এরকম একজন মানে ভালো লোকের সম্বন্ধে তুই এগুলো কী বলতেছিস। মানে আমি ওর কথা শুনে আমি বললাম যে দেখো আমি তোমার বউ, হ্যাঁ আমি তোমার স্বামী, তুমি এগুলো আমাকে কী বলতেছো, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে কী বলতেছি। সাধুর চরিত্রের মাঝে এই সমস্যা আছে, আমি এটা নিজের চোখে দেখছি। হলদিয়া বাবির সাথে এটা করছে ওইটা করছে, মানে গ্রামের যে মহিলাগুলোর সাথে সাধু খারাপ কাজ করছে, এই কথাগুলো আমি তখন মায়াকে বলতে না বলতে একটা পর্যায়ে ওর জুতা নিছে আমাকে মারার জন্য। ধরে নিচে গেছে, নিচে গিয়ে জুতা নিয়ে চিল্লাচিল্লি করতেছে, মানে খুব ঝামেলা করতেছে।
ঝামেলা করার একটা পর্যায়ে মানে কী হয়েছে জানি না, এবং উড়ু চিল্লিতে আমার মা উঠে গেছে, আমার ভাইয়ের বউরে উঠে গেছে, ভাইরে উঠে গেছে। ও তখন ঘর থেকে বেরিয়ে আমি এই ঘরে থাকবো না, আমি ওর মতো মুনাফিকের সাথে থাকবো না, ও মানুষ না, ও কাফের, আমি আমার আম্মুর কাছে যাব। মানে ও পাগলামি শুরু করছে। আবার ও খুব রাগী ছিল, অনেক জিদি ছিল, তো সুন্দরী ছিল অনেকটা, এবং সুন্দর থাকার কারণেই মনে হয় ওর এত বিষ ছিল। ও ভাই এত রাগান্বিত হয়ে গেছে যে ও এটা ভেঙে ফেলে, ওইটা ভেঙে ফেলে। ও আমার বড় ভাইরে বলতেছে, ভাই আপনি যদি আমার এখন আমার আম্মুর কাছে না দিয়ে আসেন, আমি কিন্তু বিষ খাবো, ফাঁসি দিব, মানে এরকম বলতেছে। লাস্টে আমার বড় ভাইয়া মানে বাধ্য হয়ে মারে নিয়ে পরে এই রাতের মধ্যে ওরা ওদের বাড়িতে দিয়ে আসছে। রাতের মধ্যে ওরা ওদের বাড়িতে দিয়ে আসছে, এবং ওদের বাড়িতে যাওয়ার পরে কি হয়েছে ভাই আমি জানি না। ওরা আব্বা তো বিদেশে, এদের বাড়িতে যাওয়ার পরে ও আর আমাদের বাড়িতে আসে না, আমাদের বাড়িতে ও আর আসে না। আমাদের বাড়িতে না আসার পরে দেন আমি যখন এর পরের দিন দুপুরবেলা ওদের বাড়িতে গেলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, মায়ের বাড়িতে গেলাম। মায়ের বাড়িতে যাওয়ার পরে মায়ের মা তখন মানে আমাকে দেখা মাত্রই জুতা খুলে এসে মারা শুরু করছে। ঠাস ঠাস করে আমার 2 গালে জুতা দিয়ে মারতেছে। মাইরা বলতেছে, আমার মেয়ে তোরে ডিভোর্স দিয়ে দিছে, তুই আমার বাড়ি থেকে বেরো। আমি বললাম যে আন্টি এটা আমার কী বলতেছেন, আমার মারতেছেন কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। বলে ওই বেটা তুই আমার বাড়ি থেকে বাইরো। মানে উনি আর আমার সাথে কোনো কথাই বললো না, মানে আমাকে একরকম জুতা পিটা করে ওনার বাড়ি থেকে বের করে দিল। এবং এর পরের দিনে উনি নিজে ওনার মেয়ের নিয়ে কোডে নিয়ে আমাকে ডিভোর্স করাই দিল। আমার কথা ছিল একটা যে ওই পীর বাবা ভালো না, বা ওই সাধু ভালো না, এবং সাধুর কুচরিত্রগুলো আমি তুলে ধরছি। এবং ওই সিচুয়েশনে থেকে আমার কাছে মনে হয় সাধু আসলে বোকা, কারণ সাধু ওর মায়ের এতটাই নিকট মানে হয়ে গেছে, এবং সাধু এমনভাবেই মায়ার মন জয় করছে। আমি যদি সাপ গলায় দিয়ে ওই সাধুর বিষয়ে গ্রামবাসীকে বলতাম, কেউ এটা বিশ্বাস করতো না, কেউ এটা বিশ্বাস করতো না। মানে এরপরে এই বিষয়টা আস্তে আস্তে 1-2 জন জানাজানি হয়েছে না, যারাই জানছে তারাই আমার খারাপ বলতেছে, এই তুই বেটা খারাপ লোক, তুই এটা কেন বলি, এই সেই এরকম করে। আমি তখন পাগলের মতো হয়ে গেছি, কারণ তখন তো মায়া চলে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ভাই এটা কি হলো, আমার তখন মুখ ভর্তি দাঁড়িয়ে ছিল, আমিও তখন পাঞ্জাবি পড়তাম। ওই যে অনেকদিন ধরে সাধুর সাথে ছিলাম না, ওনার সাথে থাকার কারণে আমি ধর্মীয় লাইনটাতে চলে আসি। মানে নামাজ পড়তাম, পায়জামা পাঞ্জাবি পড়তাম, একটু দিনই লাইনে চলাফেরা করতাম। এখন এই ঘটনার পরে গ্রামের কেউ আর আমার দেখতে পারে না, গ্রামের কেউ আমার সাথে কথা বলে না। এদিক দিয়ে আমি এদিক দিয়ে মায়ারে ধরতে যাই, ওই দিক দিয়ে ধরতে যাই। মায়ার মা তখন এটা এলাকার চেয়ারম্যানকে জানাইলো যে আমার মেয়ের সাথে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে ও আমার মেয়েরে ছাড়িয়ে দিছে, আমার মেয়ে ওরে ছাড়িয়ে দিছে, এখনও আমার বাড়িতে আসে, এটা করে এটা করে। এই আমার ভাইদের কাছে আবারও বিচার, আমার ভাইদের কাছে দরবার। একদিন আমার বড় ভাই আমার মারছে। এই ঘটনার পরে মায়ের আমার বাড়ি থেকে বের করে দিছে। মানে দেখেন, যখন আমাকে বাইরের মানুষরা ভালো বলে তখন আমার পরিবারের মানুষগুলোও ভালো বলে, যখন আমার বাইরের মানুষগুলো খারাপ বলে তখন আমার পরিবারের মানুষগুলো আমাকে খারাপ বলে। মানে আমার পরিবারটা এমন একটা পরিবারে রূপান্তরিত হয়েছে। এবার আমার ভাইয়া বলতেছে তুই বাড়ি থেকে বেরো, মানে আমাকে মাইরা ভাইয়া তখন বাড়ি থেকে বের করে দিছে। আমিও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, দূর এই বাড়িতে আর থাকবোই না। মানে আমার মূল্যায়ন আমি কারো কাছে পাইলাম না, না মায়ের কাছে পাইলাম, না আমার শাশুড়ির কাছে পাইলাম, না গ্রামবাসীর কাছে পাইলাম, না আমার নিজ পরিবারের কাছে পাইলাম। কেউ আমার কথার কোনো মূল্য দিল না, আমাকে এক বিন্দু পরিমাণ মূল্যায়ন করলো না। শেষ পর্যন্ত আমাকে আমার ভাই গ্রাম থেকে মাইরেই বের করে দিল। এবার গ্রাম থেকে বের হয়ে যাওয়ার পর আমি তখন বেশ দূরে, মানে আমাদের ওই এলাকা থেকে আপনার হবিগঞ্জ পার হওয়ার পর অনেক দূরের একটা জায়গায় চলে যাই। ওইখানে চলে যাই বলতে ওইখানে একটা মানে কাজের সন্ধানে যাই, মানে একটা কাজ করবে, একটা কাজের সন্ধানে যাই। তো ওইখানে একটা কাজ পাই, একটা কারখানাতে একটা কাজ পাই, এবং যেই কারখানায় আমি কাজ করি ওই কারখানার পাশে একটা মাজার আছে, অনেক বড় একটা মাজার আছে। তো ওই মাজারের ভিতরে মানে মাজারটা অনেক মানে ভক্তি করে, এটা একটা মানে মহিলার মাজার আর কি, একজন মহিলার মাজার। এবং ওনার ওই কবর জিয়ারাত করলে বা ওনার এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে ডুব দিয়া গোসল করলে পাপ মোচন হয়, এরকম অনেকেই বলে। তো আমি মাঝে মাঝে বেশিরভাগ ওই মাজারে মহিলারা যাইতো, পুরুষও যাইতো কিন্তু মহিলারাই বেশি যাইতো। পরে এই মাজারে যাইতে যেতে একদিন ওই মাজারের একজন লোক আছে, মানে একটা লোক আছে, উনি হচ্ছে ওই মাজারের যে মহিলারা গোসল করে, বা গোসল করে বলতে শুধু ডুব দেয়, মানে আপনার বোরকা পরে যায়, বোরকা খুলে ডুব দেয়, আবার বোরকা পরে এসে চলে যায়। তো ওই মহিলাদের জুতা, ব্যাগ, মোবাইল এটা ওইটা রাখার জন্য একটা আপনার বক্সের মতো একটা ঘর আছে। তো ওই ঘরের মধ্যে ওই লোকটা, উনি পুরুষ, উনি এগুলো রাখে, মহিলাদের কাছ থেকে রেখে এরপরে মহিলা মাজারে যা মাজার জিয়ারাত করে বা কেউ পুকুরে ডুব দেয় এমনি অমনে। উনি তখন আমারে বলতেছে যে আমি তো দেখতে শুনতে ওনার সাথে আমার একটা সম্পর্ক ভালো হলো আর কি, ওনার হচ্ছে কবির ভাই, নাম কবির। তো ওনার সাথে আমার সম্পর্কটা মোটামুটি, ওই যে কারখানা চাকরি করতাম, ওনার এখানে যাইতাম টাইতাম, উনি মাজারে এই কাজ করে। তো ওনার সাথে আমার ভালো লাগছে। পরে একদিন উনি আমার বলতেছে, মানে কবির ভাই আমার বলতেছে, ইয়াসিন তুমি একটা কাজ করো, তুমি আমার এখানে কাজে লেগে যাও। আমি বললাম যে কোথায়? বলে আমার এই জায়গায়, আমার এখানে কাজ করবা, আমি তোমার এখানে, তুমি ওইখানে কাজ করলে যা বেতন পাও এর চেয়েও ভালো দিব।
পরে আমি বললাম যে ভাই এটা কী কাজ? বলে কাজটা খুব সহজ, এইভাবে মহিলারা আসবে, তারা মানে মহিলাদেরকে একটা টোকেন দিবা, একটা নাম্বারের টোকেন দিবা, ওই নাম্বারটা আবার মহিলাদের ব্যাগের সাথে ঝুলিয়ে দিবা এবং ওই মহিলার কাছ থেকে টোকেন নিয়ে আবার এই মালটা দিয়ে দিবা। মানে সোজা বাংলায় বলতে গেলে যেটা ওই আমরা যেরকম অনেক সময় জিম করতে গেলে বা কোথাও গেলে আমরা যে বক্সের মধ্যে মাল রাখি না, ওরকম বক্সের দায়িত্ব, মানে বক্সের মধ্যে মাল রাখার জন্য। পরে আমি বলছি যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি এটা করবো, কেননা মাজারের মধ্যে থাকবো, একটু ভালোভাবে থাকবো, এই জিনিসটা তখন মনের মধ্যে জাগলো এবং মনে জাগার পরে আমি তখন এই মাজারের মধ্যে তখন ওইভাবে ঢুকে গেলাম, মানে মাজারে ঢুকে গেলাম ওনার সাথে। তা ওনার সাথে থাকতেছি, তো এরকম করতে করতে মাঝে মাঝে একটা বিষয় খেয়াল করে দেখতাম, উনি আবার বিয়ে করছে, ওনার বউ আছে। মাঝে মাঝে উনি কী করে জানেন, এই মহিলার যে ব্যাগ রেখে যেত না, মোবাইল রেখে যেত না, ওই মোবাইল তো এখন আমরা অনেক লক টক এটা ওইটা দিয়ে রাখি, ওই সময় মোবাইলে তো লক ছিল না, এত লক সিস্টেম ছিল না, মোবাইল অটোমেটিক্যালি খোলা যেত, আর বেশিরভাগ মোবাইলে বাটন সিস্টেম ছিল। তা উনি করতো কি, ওই বাটন সিস্টেম মোবাইলের কাছ থেকে মহিলাদের ফোন নাম্বার নিয়ে দিত, মানে মোবাইল নাম্বার নিয়ে নিত। এরপরে করতো কি, যে মহিলা দেখতে শুনতে সুন্দর হইতো ওই মহিলার সাথে উনি ফোনে কথা বলতো এবং ওই মহিলার সাথে ফোনে কথাবার্তা বলে বলে ওই মহিলাকে পটাইতো, মহিলার সাথে প্রেম করতো এবং ওই মহিলার কাছে গিয়ে মহিলার সাথে পরকীয়া করে আসতো। এইরকম অনেক খবরাখবর মানে উনি করতে গেলে আমি দেখতাম। তো আমি নিজের চোখে অনেকদিন দেখছি উনি মহিলা চলে গেলে বক্স খোলে, বক্স থেকে মহিলার মোবাইল নিয়ে উনি নাম্বার নিয়ে আনে। তো একদিন ওনার বউ আমার এটা জিজ্ঞেস করছে যে এটা সত্য কিনা, এমনি এমনি। আমি বলছি না ভাবি আমি দেখি না, মানে কবির ভাইয়ের বউ আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম ভাবি আমি তো দেখি নাই, এমনি ভাইয়া মানে মাজারে থাকে, ভালোই আছে, ভাইয়া খারাপ না, এটা ওইটা বলি। এমন করতে করতে কিছুদিন পরে, প্রায় 8-10 দিন পরে, একদিন হঠাৎ করে ভাবি এই মাজারের মধ্যে এসে কবির ভাইয়ের কলার ধরে টানাটানি করতে শুরু করে। তো মাজার তো আর মাজারের তো অনেক বড় বড় হুজুরে আছে বা ইয়ার আছে যারা মাজার চালায়, তারা তখন এই জিনিসটা দেখছে। দেখার পরে তারা তখন আসার পরে উনি তখন চিৎকার করে বলতেছে যে আমার জামাই এত খারাপের খারাপ, এখানে মহিলারা মোবাইল রেখে যায়, ওই মোবাইলের নাম্বার নিয়ে মহিলাদের সাথে রাতে কথা বলে, ওদের সাথে দেখা করে, খারাপ সম্পর্ক করে। মানে মাজারের যিনি প্রধান ছিলেন আর কি, ওনার কাছে এটা বলার পরেই তখনই কবির ভাইকে মাজার থেকে চিরতরে বের করে দেওয়া হয় যে তুই আর মাজারে আসবি না, তোর বউ যে অভিযোগ দিছে আর তুই তো আমার মাজারের ক্ষতি করবি, এই বলে কবির ভাইকে তখন মাজার থেকে বের করে দেওয়া হয়। এবং কবির ভাইকে মাজার থেকে বের করে দেওয়ার পরে এখন ওই যে আপনার বক্সের যে দায়িত্বটা, এই দায়িত্বটা তখন পুরোপুরি আমাকে বুঝিয়ে দেওয়া হয়। মাজারের যিনি প্রধান আছে উনি তখন আমাকে বলে যে আজকে থেকে ইয়াসিন তুমি এসব কিছু দেখাশোনা করবা, মাজারে তুমি থাকবা, বক্স তুমি রাখবা, মালামাল তুমি রাখবা, মালামাল তুমি বুঝিয়ে দিবা, তো তোমারে আমরা বেতন দিব, আজকে থেকে তুমি এটা দায়িত্বে থাকো। এরপরে কবির ভাইরে বের করে দিল, পরে আমি এটা দায়িত্বে গেলাম, মানে আমি এটা দায়িত্বের মধ্যে গেলাম। তো দায়িত্বের মধ্যে যাওয়ার পরে মানে এরকম করে কয়েকদিন থাকতে থাকতে মানে আমার ভিতরে একদিন হঠাৎ করে আমি একটা মানে আপনার একটা মানে যে কোনো একটা মুভি দেখতেছিলাম আর কি, নাটকের মতো একটা জিনিস দেখতেছিলাম আমার রুমে, আমি যে রুমে থাকতাম ওই রুমে আবার টিভি আছে। তো ওইখানে একটা জিনিস দেখে মানে একটা হিন্দি মানে ছবির একটা জিনিস দেখে আমার মাথায় হঠাৎ একটা আইডিয়া আসছে কি, এই যে কবির ভাই বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া করতো বা খারাপ সম্পর্ক করতো, আমার কিন্তু এইসবের প্রতি নেশা ছিল না, যে আমি কোনো মেয়েরে ফোন দিব বা কোনো মেয়ের সাথে প্রেম করব, এরকম নেশা ছিল না। আমার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মী নেশা চলে আসছে। নেশাটা কীরকম আমি বলি, ধরেন মহিলার তো নাম্বার রেখে যাইতো, আর এখানে যে মহিলাগুলো আসতো বেশিরভাগ মহিলা কোনো না কোনো একটা সমস্যায় পড়ে আসতো, কোনো একটা সমস্যায় পড়তো এবং সেই সমস্যায় পড়েই মহিলারা এই জায়গার মধ্যে আসতো। তো ওই সমস্যার মধ্যে যখন আসতো আমি তখন কী করতাম, মহিলার বা মেয়ের এই ফোন নাম্বার আমি নিতাম, ওই যে বক্সের মধ্যে মোবাইল রেখে যেত ফোন নাম্বার নিতাম, এবং মহিলা যেদিন চলে যেত মাজার থেকে ওই দিন রাতের বেলায় আমি মুখের মধ্যে মাপলার পেঁচিয়ে কণ্ঠটাকে ভার করে গভীর রাত 1টা কি 2টা বাজে কণ্ঠটাকে ভার করে আমি তখন ওই মহিলারে ফোন দিয়ে বলতাম যে আমি হচ্ছি মানে জিনের বাদশা, তুই যে মাজারে গেছিলি ওই মাজারে আমি থাকি এবং ওই মাজারে আমি তোকে দেখছি, এবং মাজারে দেখার পরে আমার কাছে মনে হয়েছে তুই একটা সমস্যার মধ্যে আসিস, তা আমি তোকে এই সমস্যা থেকে মুক্তি দিতে চাই, আমি তোকে সমস্যা থেকে মুক্তি দিব, আমি জিনের বাদশা, আমি তোরে ফোন দিব, আবার তোরে প্রয়োজন হলে আমি তোরে ফোন দিব। এইরকম করে করে আমি তখন বিভিন্ন মহিলাদেরকে ফোন দিতাম, এবং ফোন করার পরে তারা তখন আমার ফোন রিসিভ করতো। অনেকেই বেশিরভাগ মহিলারাই বিশ্বাস করতো, আবার এরই মাঝে 2-1টা মহিলা আছে উল্টা গালাগালি করতো যে এই বেটা ভণ্ডামি করিস, রাতের বেলায় ফোন দিয়া তুই বেটা ভণ্ড, ফোন রাখ, এটা বলে রাখে দিত। আর আমি যখন মানে মহিলাদেরকে বলতাম, মানে আমি ওনাদেরকে খুব টার্গেট করতাম, যে আমি দেখতাম যে কোন মহিলাটা একটু সরল সোজা আছে, কোন মহিলার কাছে বেশি টাকা পয়সা আছে, এগুলো আমি দেখতাম। এগুলো দেখে আমি টার্গেট করে তখন এই নাম্বার জোগাড় করতাম, নাম্বার নিতাম, রাতের বেলায় ফোন দিতাম যে আমি জিনের বাদশা, এবং এই বলেও কথাবার্তা বলে অনেক মহিলার কাছ থেকে আমি অনেক কিছু নিতাম। আমি বলতাম তোর যে মনের বাসনা পূরণ হবে, তুই মাজারের অমুক জায়গায় তুই এটা রাখা যাবি,
এটা রেখে গেলে তোর মনের বাসনা পূরণ হবে। তো এরকম করে মাজারের ওই জায়গায় মহিলারা যখন, আমি আসলে ডিটেলসে বলতে চাই না, যেহেতু মাজারটা এখনও আছে, আমি ওখানে দীর্ঘদিন ধরে চাকরি করছি, আমার একটা সমস্যা হতে পারে। তো এরকমভাবে রেখে যাইতো জিনিসপত্র, আমি ওই জিনিসপত্রগুলো নিয়ে আসতাম, ওইখানে রেখে যাইতো, আমি ওইগুলো নিতাম, এবং একইভাবে এরকম করতে করতে আমি অনেক টাকা ইনকাম করে ফেলি। আমার মোটামুটি অনেক টাকা হয়েছে, এবং টাকা হয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন ধরনের মহিলাদেরকে টার্গেট করি, কখনো জিনের বাদশা পরিচয় দিয়ে, কখনো বড়লোকের ছেলে সেজে, এমনি অমনি করে আমি এরকম টার্গেট করে করে অনেক মহিলাকে আমি বিয়েও করি। ধরেন আমি এরকম করে টার্গেট করি, আমার মাজারে আসে, পরে আমি জিনের বাদশা পরিচয়ে ফোন দিয়ে অনেককে বলি যে দেখ, একটা ছেলে তোরে পছন্দ করলে, বা কোনো ছেলে যদি তুই এটা করে বা তোরে প্রস্তাব দেয়, তুই কিন্তু রাজি হয়ে যাবি, বা এরকমভাবে মানে আমি আমার নিজেরগুলোই তাদেরকে বলতাম। আমি যেটা করতাম এটাই তাদেরকে বলে দিতাম যে এই ছেলে তোরে যদি প্রস্তাব দেয়, বা তুই এরকম একটা ছেলে দেখবি অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, তুই যদি আবার মাজারে যাস, এরকম একটা ছেলে দেখবি অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, ছেলেটা দেখতে এরকম এবং হুজুর টাইপের, মোল্লা টাইপের, এটারে দেখে তুই এটারে বিয়ে করবি, এটারে বিয়ে করলে তোর জীবন সুখের হবে। ধরেন আমি এরকমভাবে করতাম, রাতের বেলায় ফোন দিয়ে বলতাম যে তুই মঙ্গলবারে মাজারে আসবি, মঙ্গলবারে বিকালবেলা মাজারে আসার পরে তুই দেখবি অমুক জায়গায় পাঞ্জাবি পরা এরকম একটা ছেলে দাঁড়ায় আছে, এই ছেলেটার আমি তোর জন্য নির্ধারণ করছি, এই ছেলেটারে তুই যদি বিয়ে করিস তাহলে তুই ভালো থাকবি। এরকম করে আমি বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকতাম, এবং দাঁড়ায় থাকার পরে তো ওরা তখন এরকমভাবে মহিলা দেখতো, দেখে মহিলা বলতে আরে জিনের বাদশা যেরকম বলছে এরকমই তো। এখন এই কথাগুলো আসলে অনেকের কাছে, যারা একটু মানে চালাক টাইপের মানুষ, ওদের কাছে মনে হবে যে ভাই এটা কীভাবে সম্ভব, মহিলা কি পাগল নাকি? হ্যাঁ, আমাদের এই সমাজে আমি এই কাজটা করার পরে বুঝতে পারছি যে অনেক সহজ সরল মানুষও আছে যারা এতটাই বোকা যে বলে বোঝানো যাবে না। এরকম অনেক মহিলা দেখছি যে ওইরকম আমি দাঁড়ায় আছি, গিয়ে আমার পা ধরে কান্না করতে শুরু করছে, যে জিনের বাদশা বলছে আমি আপনার সাথে কথা বললে আমি একটা সমস্যা থেকে মুক্তি পাবো। বা এরকমভাবে মেয়েরাও যায় আমার ধরতো যে জিনের বাদশা রাতে ফোন দিয়া বলছে যে আমি আপনাকে বিয়ে করলে আমার সমস্যা থেকে সম্মুখীন হবো। মানে এরকম করে আমারই তখন করতো, আমি বিয়ে করতাম, কোনোটারে বিয়ে করতাম, কোনোটার কাছ থেকে টাকা নিতাম। এরকম করতে করতে একটা দুইটা না, প্রায় 7টা বিয়ে আমি করি। ওই জায়গায় ওই এরিয়াতে 7টা বিয়ে আমি করি, এবং এটারে করতাম ওইটা জানতো না, ওইটারে করতাম এটা জানতো না, এবং করতাম টাকা পয়সা নিতাম, একটা সময় ছেড়ে দিতাম, করতাম টাকা পয়সা নিতাম, একটা সময় ছেড়ে দিতাম। তো কেউ কিন্তু কারোটা বুঝতো না। আবার আমি যে করতাম এগুলো খুব গোপনে গোপনে, যেহেতু জিনের বাদশা বলছে, জিনের বাদশা পরিচয় দিয়া তারপরে রিলেশন করতাম, বা ওই পারে যাইতাম, বিয়ে করতাম, টাকা পয়সা নিতাম, চলে আসতাম, সম্পর্ক এখানেই শেষ। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় আমি 1 বছরের মতো এটা করি, এবং এই 1 বছরে ভাই আমি অনেক টাকা ইনকাম করি। এত টাকা ইনকাম করি বলার মতো না, আমার টাকা পয়সা অনেক হয়ে যায়, এবং অনেক হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে আসি, বাড়িতে এসে ঘর উঠাই, ঘর দুয়ার বানাই, মোটামুটি অনেক কিছু করি, আমার বাড়ির চারপাশে ওয়াল করি, আবার নিজে ব্যবসা বাণিজ্য করি, জায়গা কিনি, নিজের কিছু ব্যক্তিগত জায়গা কিনে, এবং আমার নিজে থাকার জন্য একটা বড় বাড়ি বানাই, মানে অনেক শাক সজ্জা করে অনেক কিছু করি। আমি এরকমও হয়েছে যে 10 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকার স্বর্ণ আমি পাইছি। আমি জিনের বাসা পরিচয়ে বলতাম, তো এখানে রাখা যেত, আমি পরে নিয়ে যেতাম। আবার যে মহিলারে বিয়ে করতাম, বড়লোকের মহিলা দেখা, বা বড়লোকের অনেক এরকমও আছে যে আমি সব কিছু না বলি, জাস্ট এরকমই বলি, এরকমও আছে যে অনেক মহিলা তার স্বামীর সাথে বনিবনা হয় না। তো আমি জিনের বাসা এসে রাতে ফোন করতাম, এবং ফোন করার পরে জিজ্ঞেস করতাম যে মারে তুই কেন আসলি আমার কাছে, তোর মনের বেদন কি? তো মহিলা বলেই তো চিৎকার করে, বাবারে আমি এই কারণে আসছি। তো আমি তখন বলতাম যে আমি তোর জন্য একটা ছেলে ঠিক করব, তুই তোর এই স্বামীকে ছেড়ে দে, ওই ছেলেটাকে বিয়ে করতে ভালো থাকবি। এইরকমভাবে আমি আপনার সিলেটের এক মহিলার আমি বিয়ে করছি, তার 4তলা বাড়ি আছে, মানে নিজের বাড়ি আছে। ওই মহিলাটারও আমি বিয়ে করছি, এবং ওনার কাছ থেকে আমি ওনার স্বামীকে ছাড়াইয়া অনেক টাকা পয়সা নিচ্ছি। তো আমি বলতাম যে আমি তোর জন্য একটা ছেলে নির্ধারণ করব, এই ছেলেটা অমুক জায়গায় অমুক টাইমে তুই ছেলেটাকে পাবি, এবং যেভাবে হোক তুই ছেলেটাকে নিজে প্রস্তাব দিবি, বা ছেলেটাকে তুই নিজে ম্যানেজ করে নিবি, আমি ছেলেটাকে তোর জন্য, এই ছেলেটাকে বিয়ে করলে তুই ভালো থাকবি। তা মহিলা ওই টাইমে ওই জায়গায় গিয়ে যখন আমার পাইতো, মহিলা বিশ্বাস করতো, কি রে বাবা, জিনের বাচ্চা যেমনি বলছে এমনিই পাইছি, ওইখানে গিয়ে বা আমারে পটাইতো। তো আমি কিন্তু সব মহিলাকে পটাইতে পারতাম না। আমি আবারও বলি, দেখা যায় যে আমি যদি 10টারে ফোন দিতাম, হয়তো 10টার মধ্যে 2টাকে 3টাকে পটাইতে পারতাম, আর অনেকগুলোই পড়তো না, বেশিরভাগই পড়তো না, বা আমার উল্টা গালাগালি করে রেখে দিত। আর যেটাকে আমি পটাই ফেলতাম, আমার লাইনে নিয়ে আসতে পারতাম, ওইটা তো ভাই আমাকে ছাড়া কিছুই বুঝতো না। এরকম করে 1-1.5 বছরের মতো আমি এই ধরনের কার্যক্রম চালাই। 1-1.5 বছর পরে হঠাৎ করে আমার প্রস্রাব যখন আমি করতাম, মানে আমার প্রস্রাবের সাথে অনেক জ্বালা পড়া হতো, মানে প্রচুর জ্বালা পড়া হতো, মানে জ্বলতো প্রস্রাব করার সময়। এবং এক পর্যায়ে দেখা গেল যে আমার প্রস্রাবের সাথে প্রচুর ব্লাড বেরোচ্ছে, এবং রক্ত বেরোচ্ছে, রক্তগুলো কালো কালো এবং এরকম চাকা চাকা হয়ে রক্তগুলো বেরোচ্ছে প্রস্রাবের সাথে। হঠাৎ করে এই সমস্যাটা দেখার পরে আমি তখন ডাক্তারের কাছে গেলাম।
এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমার প্রস্রাব পরীক্ষা করলো এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিল, কিন্তু ওভাবে কোনো রোগ ধরা পড়তেছে না। মানে ওভাবে কোনো কিছু পাইতেছে না যে কী সমস্যা থেকে এটা আমার হইতেছে, ডাক্তার বুঝতেছে না। আর এইভাবে আমি তো অনেকগুলো বিয়ে ওই জায়গায় করে ফেলছি, প্রায় 7টা বিয়ে করছি, অনেক মহিলার কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, বিভিন্নভাবে প্রতারিত করছি। তো আমি তখন চিন্তা করছি আমি যদি অসুস্থ হয়ে গেছি, এই জায়গায় থাকলে আমি যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। এই জন্য আমি তখন এই জায়গাটা ছেড়ে চলে আসি। যে মাজারে আমি ছিলাম ওই মাজারটা ছেড়ে আমি তখন ডিরেক্টলি চলে আসি, হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে। কারণ আমার যে টার্গেট ছিল, টাকা পয়সা যে ফুলফিল করা দরকার ছিল, এইটা তো আমার হয়ে গেছে, আমার তো আর মাজারে থাকার দরকার নেই। এবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে ভাই কোনোভাবে আমি আর নিজেরে ঠিক করতে পারতেছি না। মানে আমি একেবারে শুকিয়ে গেছি, কালো হয়ে গেছি, আমার চোখের নিচে কালি পড়ে গেছে। মানে আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গেছে। বড় বড় ডাক্তারদের কাছে যাইতেছি, সিলেট শহরে, ঢাকা শহরের বড় বড় ডাক্তার দেখাইতেছি। আমার ভাইয়া, আমার মা, আমার পরিবারের সব মানুষগুলো তখন টেনশনে পড়ে যায় যে কী রে, কী হইলো, এরকমটা কেন হয়ে গেল। এবার বড় বড় ডাক্তারের কাছে নিতেছি, ভাই আর ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। আমি এরপরে হজরত শাহজাল সাহেবের মাজারে গিয়ে, আমি তখন ওই মাজারে গিয়ে গভীর রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আমি হাজারবার তওবা করছি, আল্লাহ আমি যে পাপ করছি এরকম পাপ আমি আর করবো না। আল্লাহ আমি আর কোনোদিনও খারাপ কোনো নজরে কোনো মহিলার দিকে তাকাবো না, এবং আমি আর কারোর সাথে কোনো প্রতারণা করবো না, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না। আল্লাহ তুমি মাফ করো। মানে আমার যে কী রোগ হয়েছে এটা কোনো ডাক্তারই ধরতে পারে না। কেন আমার প্রস্রাবের সাথে রক্ত বের হয় এবং কেন এটা, মানে এটার কারণ কি, প্রস্রাব পায়খানার সাথে রক্ত কেন বের হয়, এইটা কোনো ডাক্তারই বলতে পারে না, কোনো কবিরাজও বলতে পারে না। আমি অনেক কবিরাজি শিক্ষাও নিয়েছি যে কোনো জিন চালান করছে কিনা বা এরকম কোনো কিনা, এরকমও কোনো কিছুও পাই না, এবং কোনো ডাক্তারও চিকিৎসা করতে পারে না। এই মাজারে যাইতাম, আমি মাজারে কান্নাকাটি করতাম, এই টুপি মাথায় দিয়ে মাজারে বসে থাকতাম, আল্লাহর কাছে কাঁদতাম। তখন তো আমার টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, টাকা পয়সার কোনো অভাব আমার ছিল না। বাট আমার একটাই অভাব ছিল, সেটা হচ্ছে আমি এই নিজে কন্ট্রোল করতে পারতাম না যে এখন আমি কি করব। শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি একটা পথ দেখাই দাও, আল্লাহ তুমি একটা পথ দেখাই দাও। কারণ আমি মানে নিশ্চিত ছিলাম যে আমি মারা যাব, আমার এমন অবস্থা। আল্লাহর অশেষ রহমতে প্রায় 4 মাসের মতো এই সমস্যাটা ছিল, এবং ওই 4 মাসে আমি শাহজাল সাহেবের মাচারে ছিলাম, ওখানে বসে কান্নাকাটি করছি, এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমি একটু করে তখন আমার প্রস্রাব, মানে এই রক্ত বের হওয়াটা অনেকটা কমে গেছে। এবং কমে যাওয়ার পর আমি তখন বাড়িতে আসছি, এবং এইভাবে আমি তখন আমাদের এলাকাতে যে মসজিদ আছে ওই মসজিদেই বসে থাকতাম সবসময়, বেশিরভাগই মসজিদে বসতাম, ওখানে বসতাম, আল্লাহ বিল্লাহ করতাম। আমার জমি জামা আছে ওইগুলোতে আমি চাষাবাদ করতো অনেকেই, সেখান থেকে টাকা আসতো। আবার আমার কিছু টাকা ব্যাংকে রাখা ছিল, ওইখান থেকেও টাকা আসতো। এই জন্য আমার আর কোনো, আমি আল্লাহ বিল্লাহ করতাম, মসজিদেই বসে থাকতাম। এমন করতে করতে তখন বাড়িতে আসি, ঘরে আসি, পরে আমার পরিবার সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। যেহেতু আমার এরকমভাবে কাটতেছে এবং এই সমস্যাটাও মোটামুটি সমাধান হয়েছে, আমার বড় ভাইয়ের বউ, আমার ভাইস্তিরা আছে, আমার বড় বোনের ভাগ্নিরা আছে, সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। এইরকম করে তারা দেখাশোনা বিভিন্ন জায়গায় করতে করতে পরে মুন্নি নামের একটা মেয়েকে তখন তারা আমাদের এলাকাতে, সানজিদা ইসলাম মুন্নি, সানজিদে ওরে বলি আমি, মুন্নিও ডাকি, ওরে তখন আমার বিয়ের জন্য ওরা ঠিক করে, আমার পরিবারের মানুষরা, যে ওরে আমার বিয়ে করাবে। এবং ওই মেয়েটা একজন কোরআনে হাফেজ, মানে উনি কোরআন খতম করা, কোরআনে হাফেজ এবং যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে। ওর বাবা একজন ভালো মাওলানা, মানে একজন দিনদার আলেম মানুষ। পরে তখন সিদ্ধান্ত নিল যে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। তো মেয়েটা যেহেতু কোরআনে হাফেজা, মানে কোরআন খতম করা, তা আমি চিন্তা করলাম যে এমন একটা মেয়ে বিয়ে করতে পারলে তো হয়তো আমি মানে নাজাত থেকে মুক্তি পাবো, আমি যে পাপ করছিলাম ওই পাপ থেকে হয়তো আমাকে আল্লাহ মুক্তি দিবে, বা আমি তো ভালো হয়েছি, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে, সেখান থেকে আমি এই মেয়েটাকে বিয়ে করে তার নিয়ে আমি জান্নাতে যাব, বা আমি ভালো হয়ে যাব। এবার আমি এই মেয়েটাকে বিয়ে করি। আপনি চিন্তা করেন, এই মেয়েটাকে বিয়ে করি, এবং বিয়ে করার পরে আমি তখন হজে যাওয়ার পরিকল্পনা করি। ওই বয়সে আমি হজে যাব এরকম একটা চিন্তা ভাবনা করি। পরে আমি আর হজে গেলাম না। আমি আর হজে না গিয়ে, আমার মা তখন অনেক অসুস্থ হয়ে যায়, অনেক বয়স বেড়ে যায়। তো আমি তখন আমার মায়ের হজে পাঠাইলাম, আমি গেলাম না। পরিকল্পনা কিন্তু করছিলাম যে আমি আর ও যাব। ও আর আমি না গিয়ে তখন আমি হচ্ছে গিয়ে মানে ওরে পাঠাই, মানে আমার আম্মারে পাঠাইলাম, আম্মারে হজ করে আনলাম। আনার পরে আমি আর আমার বউ একইভাবে চলতেছি, আপনার এই মুন্নি একইভাবে চলতেছি, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তানাদি হয় না। ওই আমার সমস্যা একটাই, আমি প্রথমে মায়ের বিয়ে করছিলাম, ওইখানেও তেমন কোনো সন্তান হয় নাই, মানে সন্তানই হয় নাই। আর এখন আমি মুন্নিরে বিয়ে করছি, এই মুন্নির ঘরে কোনো সন্তান হয় না। এখন আমার কাছে মনে হয় যে আমি যে পাপটা করছি সম্ভবত ওই পাপে পাপিষ্ট। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি দীর্ঘ 2 বছর সংসার করার পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে তখন আমার বউ তখন গর্ভবতী হয়, এবং সংসার করা 3 বছরের মাথায় আমার একটা কন্যা সন্তান হয়, এবং আমার মেয়েটা দেখতে অনেক ফুটফুটে হয়, অনেক সুন্দর হয়। আমি তখন সংসার জীবনে অনেকটা সুখে আছি। এরকম করতে করতে আমাদের গ্রামেরই একটা ছেলে,
ও থাকে হচ্ছে আপনার ঢাকাতে, ওর ফ্যামিলিও ঢাকাতে থাকে। এই ছেলেটা হচ্ছে আপনার মানে ও ইঞ্জিনিয়ার আর কি, মানে ও চাকরিও করে। তো ও যে কোনো একটা খারাপ কাজ করছে, মানে আমাদের গ্রামে আসতো যাইতো, মানে ওই সময় গ্রামেই থাকতো, মানে সিলেটেই থাকতো, আর ঢাকায় থাকতো না। তো সিলেটেই থাকতো ওই সময়। বিয়ে করছে, বিয়ে করার পরেও ও একটা খারাপ কাজ করছে, যে কোনো একটা খারাপ কাজও করছে। এবং এই খারাপ কাজটা করার পরে ও আমার কাছে এসে কান্না করে বলতেছে, আমি খারাপ কাজের কথা বলতে চাই না, শুধু এটাই বলছে যে আমি এইরকম একটা পাপ কাজ করছি, আল্লাহ কি আমার কোনোদিন মাফ করবে, আমি কি এটা থেকে কোনোদিন মাপ পাবো, এরকম করে ও কান্নাকাটি করে, মানে খুব পাপী। পরে আমি ওরে বললাম যে দেখ, আল্লাহ চাইলে মাফ করতে পারে, এবং আল্লাহ হচ্ছে মানে এরকম যে আল্লাহ সমস্ত ক্ষমা আল্লাহই করে। বান্দা যতবারই পাপ করুক আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আরে তুই কি পাপ করছিস, আমি তোর চেয়েও বড় পাপী। আমি কিন্তু এই কথাগুলো ভাই কোনোদিন কারো কাছে বলি নাই, যেগুলো আমি মাজারে ঘটাইছি কোনোদিন কারো কাছে বলি নাই। সেদিন সে যেহেতু একটা পাপ করে এসে আমার কাছে এরকম কাঁপতেছে এবং সে অন্যায় করে ফেলছে, আমার কাছে ক্ষমা চাইতেছে যে এটা আমি কীভাবে আল্লাহর কাছে মাপ পাবো। পরে আমি বললাম তুই আল্লাহর কাছে মাপ চা, আমি শাহজালাল সাহেবের মাজারে এতদিন ধরে থেকে আমি এরকম এটা থেকে মুক্তি পাইছি, হজরত শাহজালাল আমাকে মাফ করছে, তুই ওনার মাজারে গিয়ে তুই কান্নাকাটি উনি মাফ করে দিবে। তো আমি এরকম পাপ করছি, তোর পাপ তো আমার কাছে কিছুই না। পরে আমি আমার পাপের বিষয়টা এই প্রথম ওর সাথে শেয়ার করি, এবং ও এগুলো শোনার পর আমার দিকে বড় বড় চোখ করে তাকায় বলছে, আরে ভাই কী বলেন, আপনি এই ধরনের একটা লোক? আমি বললাম হ্যাঁ, আমি এই ধরনের একটা লোক, কিন্তু আল্লাহ আমাকে মাফ করছে। দেখ আজ আমি, আমার মেয়ে আছে, আমার বউ আছে, আমার সংসার আছে, আমি কতটা ভালো আছি, আমার মাঝে আর কোনো সমস্যা নাই, আমি কতটা সুখে আছি। তাহলে তুই কেন এরকম একটা পাপ করে তুই নিজের এইভাবে ভেঙে পড়তেছিস? তুই আল্লাহর কাছে তওবা কর এবং আল্লাহ তোকে মাফ করে দিবে। এগুলো আমি ওরে বলতাম, এবং ওরে মেয়ে কথাটা বলার পরে তখন আমার মেয়েটা হওয়ার পরে কথা বলতেছি। এরপরে অধগুণ করে কি জানেন, এই কথাটা ওর ওয়াইফের কাছে সম্ভবত বলে দেয়, মানে ওর যে বউ আছে ওর বউয়ের কাছে বলে যে ইয়াসিন ভাই এরকম এরকম লোক, দেখো দেখতে এরকম লাগে কিন্তু উনি এরকম কাজ করে টাকা পয়সা কামাইছে, বা এরকম কাজ করে উনি টাকা পয়সা ইনকাম করছে। এইটা ওর ওয়াইফের কাছে বলে, এবং ওর ওয়াইফ সম্ভবত এই কথাটা আমার ওয়াইফের কাছে বলে দেয়। এবং আমার ওয়াইফের কাছে বলে দিলে পরে আমার ওয়াইফ তখন বিষয়টা জানে যে আমি এগুলো করছি, 7টা বিয়ে করছি, মহিলাদের কাছ থেকে টাকা পয়সা এনে আমি ধন সম্পদ জোড়াইছি, বা ঘর বাড়িগুলো সবই ওই মানে হারাম পথের টাকা। আমার বউ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনদার ছিল, এবং যথেষ্ট পরিমাণের মানে আপনার ইমানদার একজন মহিলা ছিল। মানে আমার দৃষ্টিতে আমার বউয়ের মতো, মানে সানজিদা ইসলাম মুন্নির মতো এইরকম মানে ধর্মীয় মানে মেয়ে আমি আর দেখি নাই। ওরে আসলে সানজিদে সবাই ডাকতো আর কি। তো মুন্নি নামটা ওর মানে মামা হচ্ছে শখ করে রাখে আর কি, তো মুন্নি কেউ ডাকে না, সানজিদাই ডাকে। পরে সবাই বলতেছে যে ও এরকম এরকম। এখন আমার বউ একদিন আমার গভীর রাতে, আমি প্রায় শুয়ে আছি, আমি উপর দিকে মানে ঘুমাই নাই, আমি তন্দ্রায় গেছে। পরে আমার ডাক দিল যে তুমি কি সজাগ আছো? আমি বললাম সজাগ আছি। পরে আমার বলে তোমার একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি বলবা? আমি বললাম হ্যাঁ বলবো, সমস্যা কি? আমাকে বলে যে আমি এরকম এরকম একটা কথা শুনলাম, এটা কি সত্য? এইটা বলার পরেই ভাই আমি তখন লাফ দিয়ে উঠে গেছি, কিরে এটাও কেমনে জানলো? আমি তখন বলতেছি আরে না, তুমি মানুষের কাছে এগুলো শোনো, এগুলো সত্য না। আমাকে আমার দিকে তাকায় বলো সত্য না মিথ্যা। আমি তখন নিচের দিকে তাকায় থেকে বলতেছি দেখো এগুলো তুমি ভুল বলতেছ, সানজিদ এরকম কিছুই না। আমাকে বলে না, এরকম আমার দিকে তাকায় বলো, এটা যদি মিথ্যা হয়ে থাকে, কথাটা যদি মিথ্যা হয় তাহলে তুমি আমার দিকে তাকায় বলো যেটা মিথ্যা কথা। আমি তখন বললাম দেখো আমি তোমার দিকে তাকাইতে পারবো না, বাট এটা মিথ্যা। আমার বলে তাহলে আমার মেয়ের মাথায় হাত দিয়া বলো এটা সত্য না মিথ্যা। আমি তখন বললাম দেখো প্লিজ তুমি আমাকে এটা বইলো না, আমি এটা করতে পারবো না। বলে তুমি তো মেয়েটাকে ভালোবাসো, তোমার মেয়েটা ঘুমিয়ে আছে, তুমি মেয়েটার মাথায় হাত দিয়া বলো যেটা মিথ্যা। তুমি 7টা বিয়ে করো নাই, এবং আজকে তোমার যে ধন সম্পদ অর্থ আভিজাত্য যাই এগুলো মানুষের সাথে চিটিং করে এনে তুমি করো নাই। আমি বললাম তুমি আমাকে মাফ করে দাও, শুধু এটাই বলছি। এটা বলে আমি বললাম যে মাফ করে দাও। অন্যদিকে তাকে আমি তখন শুয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি এইটুকুই। সকালবেলা আমার যখন ঘুম ভাঙছে, আমি ওই দিন নামাজও পড়ি না, মানে আপনার ফজরের নামাজও পড়ি নাই। আমি ফজরের নামাজ কিন্তু কখনোই মিস করি না, কিন্তু সেদিন আমি আমার বউ যখন বিষয়টা জানতে পারছি, মানে আমি এতটাই টেনশনে পড়ে যাই যে এত টেনশন করতে করতে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি নাই। আমি মোটামুটি আলো হয়ে গেছে, ঘুম থেকে উঠছি, উঠে দেখলাম যে ও নাই, আমার মেয়েও নাই। ভাবলাম বাইরে আছে। পরে বেরোয় মা জিজ্ঞেস করলাম মা সানজিদা কোথায়, আমার মেয়ে কোথায়? আমার মা বলে কই আমি তো জানি না। পরে পুকুর পাড়ের দিকে গেলাম, ওইখানেও নাই। এবং পুকুর পাড়ের দিকে হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার পরে এক ভাবি আমার বলতেছে কী ব্যাপার, তোমার বউ যে দেখলাম ব্যাগ কাঁধে ব্যাগ একটা নিয়ে মেয়ের নিয়ে চলে যাইতেছে। আমি বললাম কই যাবে, কই যায়? বলে বোরকা পরে মনে হয় বাপের বাড়িতে চলে গেছে। আমার মাথায় তখন মাথায় আসলো কিরে ও কি তাহলে চলে গেছে নাকি ওর বাড়িতে? আমি তখন দৌড়ে ঘরে গিয়ে মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে কল দিলাম, দেখলাম যে নাম্বারটা বন্ধ। দৌড়ে বাজারের দিকে গেলাম, বাজারের দিকে জানতে পারে যে বাজারের এক রিক্সা আমার বউরে নিয়ে গেছে, আমার মেয়েরে নিয়ে গেছে। বাড়িতে আসছে, এরা মারে বললাম যে এই ঘটনা।
মা বলে, ও মা এটা তুই কী বলিস, তোর বউরে কী বলছিস? আমি বললাম, তো মানে আমি তো কিছু বলি নাই, এখন ও কেন এরকমটা করলো আমি তো জানি না, হয়তো আমার সাথে ভালোই ছিল। আমার মা বলতেছে যে না, তাইলে মনে হয় কিছু একটা হয়েছে, কী হয়েছে? এরপরে আমার বললো যে তুই দুপুরবেলা যা। আমি বললাম আমি যাবো না, বড় ভাবিরে পাঠান। পরে মা আর বড় ভাবি মিল্লা দুপুরবেলা গিয়েছে, এবং যাওয়ার পরে সানজিদা নাকি ডিরেক্টলি বলে দিছে ও আসবে না, ও আসবে না। এবং এটা বলার পরে সন্ধ্যার দিকে পরে আমি গেছি, যাওয়ার পর আমার শ্বশুরে আমি দেখছি, সালাম দিলাম, শ্বশুর আমার উপর একটু ভাব রাগান্বিত। পরে ও বলেও আমার সামনে আসবে না। আমি বলি দেখো আমি তো তোমার স্বামী, আমার সামনে তুমি আসলে সমস্যা নয়, তুমি আসো। ও আমার সামনে আসছে, এসে আমাকে বলতেছে দেখেন আপনার এটা পাপ পথের, মানে আপনি যে ইনকাম এটা আপনার পাপ পথের ইনকাম, এটা আপনার পাপের ইনকাম, আমি আপনার পাপের ইনকাম খাবো না, আপনার পাপের ইনকাম আমি খাবো না, আর আমি আপনার সাথে সংসার করব না। আমি বললাম যে এটা তুমি কি বলতেছো? আমি ঠিক আছে, আমি স্বীকার করি আমি পাপ করছি, কিন্তু আমি তো ভালো হয়ে গেছি। আমাকে বলে আপনি যা ইনকাম করছেন সবই তো পাপের টাকা, এগুলো তো কোনোটাই আপনার হালাল পথের টাকা না, তা আমি আপনার সাথে কেন সংসার করব? আমি ওর হাতে পায়ে ধরে পর্যন্ত বুঝেছি না ও আমার সংসার করবেই না, ও আসবেই না। আমি তখন চলে আসছি, আসার পরে এইভাবে আমি আমার এলাকার বিভিন্ন গণ্যমান্য লোকজন আছে ওদেরকে পাঠাই। এখন ও একটাই কথা সবাইকে বলে যে ও আমার কাছে আসবে না, কিন্তু কেন আসবে না এটাও বলে না, যে কেন আমার কাছে আসবে না, শুধু এটাই বলে যে আমার সংসার করবে না, আমি মানুষ ভালো না। এরকম করতে করতে একটা সময় হলো কি জানেন, আমি ওরে পাওয়ার জন্য, এরকম 2-3 মাস কেটে যাওয়ার পর আমি ওরে পাওয়ার জন্য আমি আমার জমিগুলো বিক্রি শুরু করে দিয়েছি। জমিগুলো বিক্রি করে আমি মাজারে দেই, মসজিদে দেই, এবং আমি আমাদের এলাকার একটা ইতিমখানা পর্যন্ত বানাইছি। এবং আমাদের গ্রামের মসজিদটা অনেক ছোট ছিল, আমি নিজের টাকায় মসজিদটা অনেক বড় করছি। অনেক বড় করছি, এবং মসজিদটা বড় করে ওই মসজিদটায় আমি অনেক বড় করছি, একটা মাদ্রাসা বানাইছি। আমি হারাম পথের যা ইনকাম করছি ভাই, আমি সবে এখানে দান করি, এবং আমি শেষ পর্যন্ত আমার বড় ভাইয়ের মুদির দোকানে আমি একজন কর্মচারী হয়ে গেছি। 1 বছরের মাথায় আমি আমার বড় ভাইয়ের মুদির দোকানে কর্মচারী কাজ শুরু করছি, যে এরপরও যাতে আমার বউ আমারে বুঝে বা আমার বউ আমার কাছে ফিরে আসে। আমি একজন মুদির দোকানে চাকরি করি, মাস শেষে 5,000 টাকা বেতন। এরপরে সানজিদারে বুঝে, সানজিদা তুমি চলে আসো। আসে নাই 2014 সালে ও চলে গেছে আমাকে ছেড়ে, আমার মেয়েটাকে নিয়ে। এখন 2024 সাল চলতেছে। তো দেখেন আজকে এতগুলো বছর কেটে গেছে, আমি এই পর্যন্ত আমি বিয়ে করি নাই, এবং ও কোথাও বিয়ে বসে নাই। আমার মেয়েটা বড় হয়েছে, মেয়েটা আমার বাড়িতেও আসে, আমার সাথেও থাকে, ওর সাথেও থাকে। আমার মেয়েটাও ওর মারে বুঝাইতেছে যে আম্মু চলে আসো, আব্বু আজকে এতটা বছর বিয়ে করে নেয়। ওর আম্মু বলে যে না, আমি সারা জীবন এভাবেই কাটাই দিব, কিন্তু আমি ওনার কাছে যাব না। ও মেয়েরে বলে যে তুমি গিয়ে তোমার আব্বুরে বলো তোমার আব্বু যাতে বিয়ে করে ফেলে, তোমার আব্বু যাতে আমার অপেক্ষা না করে বিয়ে করে ফেলে। ভাই 2024 সালে এসেও আমি তার জন্য কান্নাকাটি করি। আজকে এতগুলো বছর, আমি 10 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করে যাচ্ছে। আমিও ওরে তালাক দিই নাই, ও আমাকে ডিভোর্স দেয় নাই। এরকমের মধ্যে আছে। আমার মেয়েটা বড় হয়ে গেছে, এখন আমার মা মারা গেছে, আমার বড় ভাইও খুব অসুস্থ, আমি বড় ভাইয়ের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। এই মুহূর্তে আমি হারাম পথ থেকে যা কামাইছি একটা টাকাও ভাই আমার কাছে নাই, আমার একটা টাকাও ব্যাংক ব্যালেন্স নেই, আমি সব শেষ করে দিয়েছি। এরপরেও আমি ওকে আমার কাছে ফিরে আনতে পারি নাই। তো আপন ভাই, লাস্ট কিছুদিন ধরে আমি অনেকের কাছে শুনতেছি ও নাকি আপনার গল্প শুনে। ওর এক ভাবি আছে, ওই ভাবির সাথে আমি মাঝে মাঝে ফোনে কথা বলি ওর সম্বন্ধে জানার জন্য। বা আমার মেয়েটাও আইসা বলে যে ও নাকি আপনার গল্পগুলো শুনে, বলে আম্মু সারাদিন একটা লোকের গল্প শুনে, এই লোকটা এরকম এরকম। পরে আমি ভাই ওইখান থেকে আমার মেয়ের মোবাইল থেকে আমি তখন আপনারে পাইলাম বা আপনার ভিডিওগুলো দেখলাম। তো ওইখান থেকে আমি আপনাকে এই কথাগুলো বললাম যে আমার ওয়াইফ তো আপনার গল্প শুনে, আমার ওয়াইফ আমাকে এরকমভাবে ঠকাইতেছে, ও আমারে ছাড়েও নাই, আমার কাছে আসেও নাই। আজকে এতগুলো বছর আমি আমার জীবনটা এইভাবে শেষ করতেছে, ও ওর জীবনটা ওখানে ওভাবে শেষ করতেছে। তো আমি আপনাকে গল্পটা বললাম, আমার ওয়াইফ আপনার প্রতিটা ভিডিও দেখে। তো আপনি যদি পারেন আমার ওয়াইফকে একটু বুঝিয়ে শুনিয়ে আমার ওয়াইফকে আমার কাছে আনার একটু ব্যবস্থা করে দিবেন। ওর ফোন নাম্বারটাও আমি আপনাকে দিলাম, যদি পারেন ওর সাথে একটু ফোনে কথা হইলেও আপনি একটু আমার সংসারটা, আজকে এত বছরের সংসার যদি পারেন একটু মিলিয়ে দেন। আমি ভাই ওকে ছাড়া থাকতে পারবো না, আমি মরণ পর্যন্ত এইভাবে বিয়ে না করেই থাকবো। এটা আমি আর আজকে 10 বছর প্রমাণ দিছি, আর কত বছর প্রমাণ দিতে হবে? যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, একটা কথা কি জানেন? প্রথম কথা হচ্ছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি যতই পাপ করেন, এবং এই পাপের ফল কিছুটা আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে, এবং বাকিটা ভোগ করতে হবে আখেরাতে। আর আল্লাহ তাআলা একটা কথা বলেছে, যে এটা আমরা অনেকেই জানি কিন্তু এটা আমরা মানি না। আল্লাহ বলছে যে বান্দা তুমি যদি কোনো পাপ করো, এই পাপ যত বড়ই হোক,
যত বড়ই তুমি পাপ করো না কেন, এই পাপ তুমি গোপন রাখো। তোমার পাপের কথাগুলো তুমি গোপন রাখো। যখন তুমি গোপন রাখবা, আমি আল্লাহ তা গোপনে গোপনে মাফ করে দিব। তোমার পাপের কথাগুলো তুমি গোপনে রাখো এবং এই গোপন কথাগুলো আমি আল্লাহ তাআলা গোপনে গোপনে মাফ করে দিব। তুমি যে পাপ করেছো এটা তুমি অন্যকে জানাইও না, অন্যকে বলো না, কারণ অন্যকে বললে অন্যরা এটা প্রমাণ পেয়ে যায়। রোজ হাসরের ময়দানে তোমার ওই পাপের সাক্ষী হয়ে গেল অন্যজন। এই জন্য পাপ গোপনে করো এবং এটা গোপনেই তুমি শেষ করো। আজকে যদি ইয়াসিন ভাই তার বন্ধু সাইফুলের কাছে এই কথাটা, ওনার পাপের জিনিসটা, পাপের কথাটা শেয়ার না করতো, তাহলে কিন্তু ওনার সানজিদার সাথে সংসারটা ভেঙে যেত না। শুধুমাত্র সাইফুলের সাথে ওনার ওই পাপটা শেয়ার করার কারণেই আপনার ওই সানজিদার সাথে সংসারটা ভেঙে গেল। এবং আমি অবাক হয়ে গেলাম ভাই, 2014 সালে ওদের সংসার ভাঙে, এখন 2024 বা 25 চলে আসছে। আমি যখন রেকর্ড করি তখন 2025, উনি গল্পটা 2024-এ পাঠাইছে আমাকে। তাহলে আজকে এতগুলো বছর হয়ে যাওয়ার পরে ওদের মাঝে কোনো মীমাংসা হলো না। আজও ওনার ওয়াইফ বিয়ে না করে আছে, একইভাবে উনিও বিয়ে না করে ওনার বোর জন্য অপেক্ষা করছে। নিতান্তই বোঝা যায় যে ওনাদের দুটো ভালোবাসাই খুবই গভীর। এবং আপনাদের মনে কি হয়? আমার মনে যেটা আসে যে উনি বলল সানজিদা উনি আমার গল্প শোনে এবং প্রতিনিয়ত আমার স্টোরি শোনে, হয়তো আজকের গল্পটা উনি শুনতে পাচ্ছে বা আমাকেও দেখতে পাচ্ছে। ওনার ফোন নাম্বার আমাকে দিয়েছে, কিন্তু আমি ফোন করিনি। উনি একজন কোরআনে হাফেজ। আমার মনে হচ্ছে যে ওনার কণ্ঠ শোনাটা আমার ঠিক হবে না, এই জন্য আমি ফোন করি নাই। কিন্তু আমি জাস্ট ওনাকে এটুকু অনুরোধ করবো, যদি আপনি আমার গল্প শুনে থাকেন, আপনি দেখেন আপনি কিন্তু ওনাকে ডিভোর্স করেন নাই, ওনাকে তালাকও দেন নাই। উনি কিন্তু আইনত এখনও আপনার স্বামী। আপনি যতই পর্দা করেন, যতই দিনের পথে চলেন, আপনি যতই ভালো থাকেন না কেন, আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো দিনও জান্নাতে যেতে পারবেন না। আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো দিনও বোন জান্নাতে যেতে পারবেন না, আপনি যত বড়ই কোরআনে হাফেজ হন, কোরআন যতই মুখস্থ করেন। সুতরাং আপনি আপনার স্বামীকে এখনও ছাড়েন নাই, তার মানে সে আপনার স্বামী, সে আপনার জন্য কষ্ট পাচ্ছে, তার মানে আল্লাহর গজব আপনার উপরে পড়তেছে। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনার স্বামী কী ধরনের পাপ করছে, এর থেকেও বড় পাপীদেরকেও আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলছে, বন্দা তুমি পাপ করে তওবা করো। আপনার স্বামী তওবা করে ভালো হয়ে গেছে, আজকে 10 বছর আপনি ওনাকে ছেড়ে গেছেন, কই তিনি তো কোনো পাপ করে নাই। তিনি তো চাইতো নতুন করে আরও মেয়ের জীবন নষ্ট করতে পারতো, বিয়ে করতে পারতো, অনেক কিছু করতো, কিছুই তো করে নাই। এরপরেও আমার কাছে মনে হয় যে রাগ অভিমান ভুলে আপনার স্বামীর পাশে এসে দাঁড়ানো বা আপনার স্বামীর সাথে বাকি জীবনটা আপনার থাকা উচিত, আমার মনে হয় এটা। বন্ধুরা যারা গল্প শুনেছেন আপনারাও মন্তব্য করবেন। উনি যেহেতু আমার গল্প শুনে আমাকে ইয়াসিন ভাই জানালো, তাহলে অবশ্যই আপনাদের কমেন্টগুলো উনি দেখবে। তো আপনারা একটু কমেন্ট করবেন যাতে তাদের সংসারটা ঠিক হয়ে যায়, বিশেষ করে তাদের মেয়ে সাফিয়া ইসলামের জন্য। সাফিয়া ইসলাম হচ্ছে ওনার মেয়ের নাম। সাফিয়া ইসলামের জন্য হলেও যাতে ওদের সংসারটা ঠিক হয়ে যায়, আল্লাহ যাতে ওনাদেরকে কবুল করে, এই আশা ব্যক্ত করে আমি এখন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।